দেবী মায়ের আশীর্বাদ ধন্য শুভদ্বীপ অপেরা। অপ্রতিদ্বন্দ্বী রোমান্টিক জুটি সুপার গায়ক নায়ক প্রবীর কুমার ও দুষ্ট মিষ্টি গায়িকা নায়িকা সমাস্ত্র অভিনীত 1429 সালের শুভদ্বীপ অপেরার এক বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা। সে যে পাপের প্রাসাদ ধ্বংসতে এক পুণ্যরূপী বন্যা, কেন আলোর দিশারি অন্ধকারের অগ্নিকন্যা, অন্ধকারের অগ্নিকন্যা, অন্ধকারের অগ্নিকন্যা। মন্টুরামকে বলে দিস ওই পার্টির কোনো লোক যেন ঋষিপুর গ্রামের ভোট কেন্দ্রে ঢুকতে পারে। শালা যাকে দেখতে পাবি একেবারে কেলিয়ে বের করে সব ছাপ্পা যেন এই মন্টুরা মল্লিকের নামেই পড়ে। তুমি কোনো চিন্তা করো না, এই ঋষিপুর গ্রামের একটা ভোট ওই পার্টিকে পেতে দেবো না। এবার এই ঋষিপুর গ্রামের শালা মন্টুরাম করে জয় জয় করা হবে। ওইসে শালার আবার ঢুকছে। মার সর্দার অন্ধকার অন্ধকার চারিদিকে শুধু নিখোঁজ কালো অন্ধকার, কোথাও কোনো আলোর দেখা নেই। আর থাকবেই বা এগায়ের মানুষের যে বহু বছর ধরে আলো দেখতে ভুলে গেছে, তারা এখন সবাই অন্ধকারের যাত্রী হয়ে বেঁচে থাকতে চায়। অন্ধকারের যাত্রী সবুজে ঢাকাই নিশিপুর গ্রাম কেমন যেন কালো ধূসর বর্ণের হয়ে গেছে। চারিদিক থেকে ভেসে আছে চাপা আর্তনাদের আওয়াজ। কি জানি কার কোন আমার ফাঁকা হলো। ক্ষমতার লোভে মানুষ আজ মরণ খেলায় মেতে উঠেছে। এখানে ভালোবাসা বলে কিছু নেই, বন্ধুত্ব বলে কিছু নেই, মানবিকতা বলে কিছু আছে, শুধু হিংসা হিংসা হিংসা। এবার ভোটে জিতলো কে? মন্টুরাম দা আবার কে? এবার ভোটে জিতলো কে? মন্টুরাম দা আবার কে? তোমার ছেলে আমার ছেলে গ্রামের ছেলে জিদাপাত জিদাপাত জিদাপাত। তোমার ছেলে আমার ছেলে গ্রামের ছেলে জিদাপাত জিদাপাত জিদাপাত। কি দেখছেন? বিজয় বেঁচে আজ সারা নিশিপুর গ্রাম বিজয় মিছিলের উৎসবে ভাবছে, কিন্তু তারা জানে না এই মিছিল বিজয়ের নয়, মৃত্যু। মৃত্যু বেছে, এই মৃত্যু মানুষ, এই মৃত্যু বিবেকে, এই মৃত্যু ধর্মে, এই মৃত্যু আদর্শে। এইসব মৃত্যুর উপরে ভর করে যুগ যুগ ধরে একদল মানুষ রূপী রাক্ষসের দল শাসন নয় শুধু শোষণ নীলা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই অন্ধকার যুগের অবসান কি ঘটবে না? মানুষ কি পাবে না একটু আলোর সন্ধান? মহল শূন্য হয়ে যাওয়া মায়েরা কি পাবে না একটু শান্তির নিঃশ্বাস? পাবে, পাবে, নিশ্চয়ই পাবে। অন্য ধর্মের বন্ধ দরজাগুলোকে খুলে দিতে একদিন নিশ্চয়ই আসবে। জ্বলন্ত অগ্নিপিণ্ডের ন্যায় ঠায় আসবে এই পাপের পাপ পুরিতে।
ধর্মগিরি নগ্রোৎপাতের ন্যায় পুরে ছাই করে দিতে, সমস্ত অন্যায় অত্যাচার অবিচারের অন্ধকারগুলিকে সে যে পাপের প্রাসাদ ধ্বংস ত্যাগ পুণ্যরূপী বন্যা আধারে ঘোচানো আলোর দেশারে অন্ধকারের অগ্নিকন্যা, অন্ধকারের অগ্নিকন্যা, অন্ধকারের অগ্নিকন্যা। না না সাগরবাবু, এটা আপনি কি বলছেন? দেখুন, প্রতিবারই পঞ্চায়েত গঠনের পরই আপনাদের করা অভিযোগগুলো শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। প্রতিবারই আপনারা মন্টু বাবুর নামে অ্যালিগেশন দেবেন, তারপর আপনার পার্টির লোকজনেরা সেই অ্যালিগেশন উইথড্র করে দেবে, আর মাঝখান থেকে আমাদের মতো পুলিশের যত জ্বালা। আচ্ছা ঢোলকৃষ্ণবাবু, আপনি সত্যি করে বলুন তো, ভোটের প্রচার থেকে শুরু করে ভোট গণনার দিন পর্যন্ত এই নিশিপুর গ্রামে যা যা ঘটনা ঘটেছে সেটা আপনি জানেন কিনা? প্রতি বছর ভয় দেখিয়ে জোর জুলুম করে বোমা আতঙ্কে এই গ্রামের মানুষদের সে ভোট দেওয়া, আমাদের বিরোধী দলের ছেলেমেয়েদের উপর চলে ভয়ঙ্কর অত্যাচার, হয় তার বাড়ি থেকে বেরোতে পারে না পর্যন্ত। আর আপনারা এসব দেখে চুপ করে থাকেন কেন? দেখুন সাগরবাবু, আপনার কাছে আমি কোনোদিন মাথা ঘামাতে যাই না। আমি আশা করব আমার কাছে আপনি কোনোদিন মাথা ঘামাতে আসবেন না। তাছাড়া পুলিশের কর্তব্যটা আমি খুব ভালোভাবেই জানি, তাই দয়া করে আমাকে জ্ঞান দিতে আসবেন না। আপনাকে জ্ঞান দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই ঢোলকৃষ্ণবাবু। আমি শুধু এটুকু বলতে চাই, এখন থেকে নিশিপুর গ্রামে সবাই যেন একটু শান্তিতে থাকতে পারে, সেটা অন্তত আপনি দেখুন। বিগত 10 বছর ধরে চলে আসা এক অমানবিক অত্যাচারে সারা নিশিপুর গ্রামের মানুষ আজ অতিষ্ঠ হয়ে পড়েছে। কিন্তু তাও তারা মন্টুরাম বাবুকে বিশ্বাস করে ভোট দিয়েই চলেছে। আপনি থাকছেন স্যার। নমস্কার, আমি শ্রী নটু। ভুল বললেন নটবর, নিশিপুর গ্রামের লোকেরা ভোটটা কোনো বাড়ি দিতে পারে না, তাদের ভোটটা তারা আগেই পড়ে যায়। নাচতে না ছাড়লে উঠুন বাঁকা, আর প্রতিবারে ভোটে হারলে গায়ের লাগে ছ্যাঁকা। সারা বছর তো পাওয়া যায় না দেখা। এখন ভোটে হেরে মানব দরদি মহাপুরুষ সাজা হচ্ছে। মহাপুরুষ সাজার কোনো ইচ্ছা আমার নেই নটবর, তবে রং মেখে সংসেজে ঢং করবার অভ্যেসটা তোমাদের মন্টুরা মলিকে যে ভালোই আছে সেটা এই গ্রামে কারুরই অজানা নয়। কি হচ্ছে কি সব? এটা থানা, এটা কোনো পার্লামেন্ট নয়। যে যা খুশি যখন করে সে যা তা করবে এখানে। নটবর বাবু, আপনি এখানে কেন এসেছেন? আপনিই থাকছেন স্যার। আমাদের পার্টির নামে যে অভিযোগ করা হয়েছে তার মীমাংসা করার জন্য আমাকে এখানেই পাঠানো হয়েছে। লড়াইটা রাজায় রাজায় হয়, সেখানে কোনো উলুক হাগড়ার প্রয়োজন পড়ে না। অভিযোগটা যার নামে হয়েছে তাকে যে থানায় আসতেই হবে নটবর। আমি জানি তো আমার মতো ছোটখাটো হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয় না, সেটা ঠিকই, কিন্তু যেতে পারে কেউ কালবৈশাখী কিংবা আমপানকে ঘরে আহ্বান করে, তার ধ্বংস যে অনিবার্য। সাগর চিন্তা নেই নটবর, এই নিশিপুর গ্রামে ঝড় একদিন ঠিক থেমে যাবে। এই নিশিপুর আবার শান্ত হয়ে শস্য শ্যামলা পূর্ণ হইবে। এই বাংলার বুকে কোনো অত্যাচারী থাবা আমরা আর বসাতে দেব না। এই বাংলায় হবে না আর কোনো অপসংস্কৃতি বলা হবে, কারণ এই বাংলা যে রবীন্দ্রনাথ জীবনানন্দের বাংলা। তাই তো চারণ কবি প্রতুল মুখোপাধ্যায়ের ভাষা আমার বলতে ইচ্ছে করছে, আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণীর সুর, আমি একবার দেখি বারবার দেখি এই বাংলার কে আটকাবে মন্টু বাবুকে? কেন আমি আটকাবো? তুই আমাকে আটকাবার কে রে শালা চুরের বাচ্চা? নমস্কার, আমি মন্টুরাম মল্লিক, নয়কো আমি মাছ ধরা পেল্লিক। অফিসার ঢোলকৃষ্ণ ঢাল, আমি জানি তুমি একটা পাক্কা শেয়ানা মাল, কিন্তু তুমি তো ভুলে গেছো এই মন্টুরাম মল্লিকের সময়ের একটা দাম আছে। স্যার, এটা আপনি কি বলছেন স্যার? বিগত 10 বছর ধরেই আপনি গ্রামের গ্রাম পঞ্চায়েত প্রধান,
আপনার সময় দাম থাকবে নাকি দাম থাকবে আমাদের মতো চুনোপুটিতে? তা সেটাই যদি জেনে থাকে তাহলে এই আলটাপকা অভিযোগের জন্য আমাকে থানায় আসতে হবে কেন? এই নিশিপুরে বোধহয় তোমার থাকার ইচ্ছাটা নেই, তাই না? স্যার এভাবে বলবেন না। আপনার মতো মানুষের সান্নিধ্যে কে না থাকতে চায় বলুন? এই আপনি কি বলছেন অফিসার? অভিযোগটা যার নামে তাকেই আপনি এই! আমার তো কোনো বিচ্ছুটার নেই, তোমার আবার চিন্তা কি? প্রতিবাদী হয়ে তার মানে আপনি একটা ক্রিমিনালের ভয় পুলিশ হয়ে অভিযোগগুলোর ফয়সালা করবেন না? এটা কি পুলিশের ধর্ম? আপনাকে ক্রিমিনাল বললো, আপনি কিছু বলবেন না স্যার? নটবর, আপনি থাকছেন স্যার। না না, ঠিক আছে ঠিক আছে। সাগর তুমি ভুলে যেও না, একসময় তুমি আমাদের পার্টির হয়ে ঝান্ডাটা ধরতে। আজকে ক্ষমতার লোভে বিরোধী পক্ষে যোগ দিয়ে যে বিশ্বাসঘাতকতা তুমি আমাদের সাথে করেছো তাতে কিন্তু আমি কিছু বলিনি। তুমি একমাত্র যে আমার নামে সারা গ্রামে কুৎসা ছড়িয়ে বেড়াও, তাতেও কিন্তু আমি কিছু বলিনি। তোমারই কারণে আজকে থানায় এসে আমাকে ক্রিমিনালের তকমা পেতে হলো, তাতেও কিন্তু আমি কিছু বলিনি। বয়স কম, রক্ত গরম হতেই পারে, কিন্তু ভুলে যেও না আমারও কিন্তু সহ্যের একটা সীমা আছে, আর সেই সীমা যদি একবার ছাড়িয়ে যায় তাহলে আমাকে মেরে ফেলবেন, তাই তো? শুনে রাখুন, মরতে আমি ভয় পাই না, সেটা আপনি খুব ভালোভাবেই জানেন মন্টুরাম। ওই হুমকিটা আমাকে দেখিয়ে দাও। এবার থেকে আপনার সমস্ত অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে শুধু প্রতিবাদ নয়, তাকে মূল থেকে উপড়ে ফেলার কাজটা আমিই করব। এই নিশিপুর গ্রাম আর গ্রামবাসীদের আমি আর অত্যাচারের শিকার হতে দেব না। সাবাস সাগর, সাবাস। আমি জানতাম তুমিই পারবে। বাঘের সামনে দাঁড়িয়ে ভয়কে জয় করার হিম্মত সবার থাকে না, আমি মানছি। নিশিপুরে হয়তো অনেক অনৈতিক কাজকর্ম হয়েছে, কিন্তু বিশ্বাস করো ভাই, তাই কখন কি ঘটে চলেছে তা সবটা দেখা কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। স্যার এসব আপনি কি বলছেন? আমি ঠিক বলছি নটবর, ভোটের সময় হয়তো মোমবাজি হয়েছে, এটা আমি অস্বীকার করতে পারছি না। হয়তো ছাপ্পা ভোটও পড়েছে। ওপর তলায় বসে নিচু তলায় ঘটে যাওয়া সমস্ত কাজ দেখা আমার পক্ষে কখনো সম্ভব নয় নটবর। তাই তো দীর্ঘদিন ধরে করে আসা সাগরের অভিযোগগুলোর ভিত্তিতে আমি রেগে গেলেও আজকে ওর সামনাসামনি এসে ওর আদর্শের কথাগুলো শুনে আমি অনুপ্রাণিত হয়েছি। I am feeling very proud for you, young man. আমি গর্বিত যে একসময় আমি তোমার রাজনৈতিক শিক্ষাগুরু ছিলাম। এ আপনি কি বলছেন মন্টু? তার মানে আপনি ভুল বুঝেছো, তোমরা সবাই আমাকে ভুল বুঝেছো। তোমরা যতটা খারাপ আমায় ভাবো ততটা খারাপ আমি নই সাগর। সত্যি তো, এই যে এত ঝড় হলো, বন্যা হলো, নিশিপুর গ্রামের মানুষের চাষি জমি সব নষ্ট হয়ে গেল, নিশি নদীর নোনা জল ঢুকে, সেই সময় সবকিছু মেরামতের জন্য যে অর্থ সেটা কে আদায় করে দিয়েছিল? কিন্তু সেই অনুদানের টাকা অনেক তছরূপ হয়েছে অফিসার, গ্রামের মানুষ সবটা পায়নি। নিজেদের করা লোকেদের সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে বাকি টাকাটা আমি নিজে দান করেছি সাগর। আসলে বাজে খবর আগে ছড়াই, আলুটা নয়। আপনি থাকছেন স্যার। স্যার আপনার এই কষ্টের কথা শুনে আমার দু চোখ দিয়ে জল চলে এলো স্যার। নটবর, আপনিই থাকছেন স্যার। না না, ঠিক আছে ঠিক আছে। এবার বলো সাগর, তোমার কি কি অভিযোগ আছে? আজকে সব অভিযোগের মীমাংসা করি, তবে আমি এখান থেকে যাব। আপনি যদি অভিযোগগুলো সঠিক মূল্যায়ন করে অপরাধীদের শাস্তি পায় দেন, তাহলে আমি আপনার কাছে সত্যি কৃতজ্ঞ থাকবো বন্ধু। অন্যায় করলে শাস্তি পেতে হবে। এবার পঞ্চায়েত প্রধান হয়ে প্রথমে আমি এই প্রতিজ্ঞাই করেছিলাম সাগর। এবার বলো তো ভাই, কমিশনের কাছে তুমি আমার নামে কি অভিযোগ করেছো আর কি প্রমাণ বা তোমার কাছে রয়েছে? ভোটের দিন যে দাঙ্গা গোলাগুলি ও বোমাবাজি হয়েছে তার সমস্তটাই এই ফোনে ভিডিও করে দেখা যায়। ভিডিওটা দেখলেই সমস্তটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আর ওই সমস্ত প্রমাণ কমিশন আমার কাছ থেকে চেয়ে পাঠিয়েছি। আর তাই এই সামান্য ব্যাপারের জন্য আমাকে আসতে হবে কেন ঢোল করেছিল? এটা তুমি কে জমা করে আসতে পারতে। কিন্তু আপনাকে না জানি তুমি তোমার ডিউটি করবে, তার জন্য আমাকে জানাতে হবে কেন? সাগর, দেখি তো ভাই ভিডিওটা। দেখি আমি কি দেখছি? ছি, এরা তো সব আমারই পার্টির লোক। আমার কি এতটাই করুণ অবস্থা যে এইভাবে আমাকে পঞ্চায়েত ভোটে জিততে হবে? না নটবর, বলুন স্যার। এই ভিডিওর একটা কপি তুমি করে রাখবে। আগামী মাসে মিটিং এই ভিডিও নিয়ে আমি কিছু প্রস্তাব দেবো। সাগর, না মানে বলছিলাম এই ভিডিওর আর কপিগুলো। আসলে অনেক কষ্টে আজ এটা হাতে পেয়েছি, তাই এর কোনো কপি করা হয়নি। আপনি ঠিকই বলেছেন নটবর, তুমি একটা কপি রেখে দাও আর আমাকে দাও, আমি একটা কপি করি। তার আগে তুমি একটা কাজ করো নটবর, এই ফোনটা নিয়ে তুমি পরাণ মাঝির কাছে যাও। পরাণকে ফোনটা দিয়ে বলবে নিশি নদী যখন এপার ওপার করবে তখন এই ফোনটাকে যেন মাঝ নদীতে
হেলো দে চুপ শালা শুয়োরের বাচ্চা পার্টি নামে বদনাম করে বেড়াবে আর আমি তা মুখ বুঝে সহ্য করবো তাই না? অফিসার এই কাগজে সাগরে একটা সই করিয়ে নাও। এটাতে কি লেখা আছে স্যার? স্বেচ্ছায় সজ্ঞানে ভোটের সময় হয়ে যাওয়া সমস্ত লড়াইয়ের মূল আসামে এই শালা সাগর। ওকে সই করে কমিশনকে প্রমাণ হিসাবে জমা দাও। শয়তান, আমি তোকে বিশ্বাস করতাম আর তুই আমাকে তার এই প্রতিদান দিলি। সাপকে বিশ্বাস করে বাড়িতে পুষলে সে যে ছোবল মারবে না তার কি কোনো গ্যারেন্টি থাকে? আমি লিসেপুরের বিষাক্ত কালকে উঠে যার বিষের জ্বালায় লিসেপুর থরথর করে কাঁপে। কিন্তু তুই চিন্তা করিস না, এটা কলিযুগ। এই যুগে পাপের ফল এই যুগেই ঘটবে। তোর বিষ দাঁত একদিন ভাঙবে আর আমি সেই অপেক্ষায় আছি রে জানোয়ার। সেই দিনটা দেখার আগে তোমাকে যদি কালকে উঠে ছবল থেকে বেঁচে থাকতে হবে তাই না? তা নাহলে আমি তখন কি করে বলবো আপনি থাকছেন স্যার? নাও সাগর, সইটা করো। এ আপনি কি বলছেন অফিসার? একজন নির্দোষীকে দোষী সাজাতে আপনার বিবেকে বাঁধছে না? বিবেক এই নিশিপুর থানায় চাকরি পাওয়ার পর সেই বিবেকগুলোকে আমার পায়ের তলে চাপা দিতে হয়েছে। তাই বেশি দেরি না করে সইটা করো। সই আমি কিছুতেই করবো না, তাতে আমার যা হয় হোক। ব্যানার্জি বাড়ির ছোট মেয়ে কি যেন নাম গো তার? দীপা। তার যদি একটা কিছু হয়ে যায় তা তুমি সহ্য করতে পারবে তো সাগর? অবশ্যই না। আমায় মারবে এমন কোন মাইকা লাল লিসেপুরে পাইদা হাইলে। এই শালা সই কর। এই নড়াবার পেন্ডাতে কোন শালা সই কোন শালা শালা তুই করবি না, তোর ঘাড় করবে রে হারামজাদা। অফিসার অ্যারেস্টেড। বড্ড ভুল করে ফেলে মন্টুরাম, বড্ড ভুল করে ফেলে। এর ফল তোমাকে একদিন পেতেই হবে। এই নিজেও শালাকে শালা ভাঙবে তবু মচকাবে না। আর স্যার আপনাকে বলি স্যার, পুরো খেলাটা আপনি 360 ডিগ্রি ঘুরিয়ে দিলেন মাইরি। এই জন্য তো আমি বলি আপনিই থাকছেন স্যার। থাকতেই তো হবে নটবর। এই নিশিপুরটাকে আস্ত গিলে ফেলবার আশায় আমি যে বহুদিন ধরে ছক কষেছি। একটা একটা করে পথের কাঁটাকে সরিয়ে এগিয়ে যেতে হবে আমার লক্ষ্যতে। আপনার লক্ষ্যটা কি স্যার? একদিন এই গ্রাম আমার কাছ থেকে আমার সর্বস্ব কেড়ে নিয়েছিল, পথের ভিখিরি করে ছেড়েছিল আমায়। সবাই বোনটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি, কেউ সাহায্য করেনি। সেদিন থেকে বুঝলাম ভালোর কিছু দাম দেয় না মানুষ। খারাপ হতে হবে, সম্মান পেতে হলে খারাপ হতে হবে, পেতে হলে নোংরা হতে হবে, পেতে হলে অত্যাচারী হতে হবে। আর সেদিন থেকে শুরু হলো আমার লড়াই, ওপরে ওঠার লড়াই, এক এবং অদ্বিতীয় হয়ে বাঁচার লড়াই। আমি হব এই নিশিপুরের এক এবং অদ্বিতীয় ঈশ্বর, পঞ্চায়েত প্রধান মন্টুরাম মল্লিক। নয়কো আমি মাছ ধরা বিল্লি। আপনি থাকছেন স্যার। প্রায় 10 বছর পর মেজদা পড়াশোনা শেষ করে আজই বাড়ি ফিরছে। কত বছর পর মেজদাকে আবার কাছে পাবো। সত্যি সত্যি আমার যে কি আনন্দ হচ্ছে। তাহারে যার জন্য এত আনন্দ করছিস সে কোথায়? কোনো খবর পেলি? ফোন করেছিল? এমন ফোন করেছিল তো, বললে আর কিছুক্ষণের মধ্যেও পৌঁছে যাবে। আচ্ছা মা, বিদেশ থেকে ফিরে মেজদা আবার বিদেশিদের মতো হয়ে যাবে না তো? মানে ও বিদেশি মানুষ হতে যাবে কেন? না মানে বাড়ি ফিরে ও যদি আবার ইংরেজিতে ফটার ফটার করে কথা বলে তখন তুমি আর বর্দা বুঝতে পারবে। কেন ও ইংরেজিতে কথা বলতে যাবে কেন? ও ভালো মতোই জানে ওই ভাষায় কথা বলে আমি আর তোর বর্দা কিছুই বুঝতে পারবো না। তাছাড়া বিদেশে গেলে কেউ কি দেশের মাটির গন্ধ ভুলে যায় রে? বিদেশ থেকে কোনো বিদেশিনীকে ধরে নিয়ে এসে যদি বলে মা এই হচ্ছে তোমার মেজো ছেলের বউ, তখন তুই না বড্ড পাকা পাকা কথা বলিস আজকাল। আমার দীপু মায়ের পছন্দ ছাড়া কাউকে বিয়ে করতেই পারে না। যাকি তোর বড়দা কোথায় বলতো? ভাই আসবে শুনে সেই যে বাজারে গেল, এখনো পর্যন্ত আসার নামগন্ধটাই নেই। দেখো হয়তো ভাই আসবে শুনে পুরো বাজারটাকে না তুলে নিয়ে আসছে। ক্ষমতা থাকলে আজ হয়তো সত্যি সত্যি পুরো বাজারটাই তুলে নিয়ে আসতো রে দীপা। মাঝে মাঝে ছেলেটার মুখের দিকে তাকাতে বড্ড কষ্ট হয়। বাবা মারা যাওয়ার পর সেই যে সংসারে হালটা ধরেছে আজও একার ঘাড়েই বয়ে নিয়ে বেড়াচ্ছে, কাউকে বুঝতেই দেয় না ওর কষ্ট। তোকে লেখাপড়া শেখানো, দীপুকে বিদেশে পাঠানো, আমার চিকিৎসার খরচ, ওষুধের খরচ, তার উপরে সংসার খরচ তো রয়েছে। সত্যি মা, দাদা না থাকলে আজও তো আমরা কোথায় ভেসে যেতাম। বাবাকে খুব ছোট্টবেলা দেখেছি, তার মুখটা ততটা মনে পড়ে না। তোর করে মনে
মনে করতে চাইলেও না বারবার দাদার মুখটাই ভেসে ওঠে। ও যে আমার গর্ব রে মা, ও যে আমার অহংকার, আমার দিবাকর। ও ও ও আহা ও আকাশ সোনা সোনা, ও মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। আমি যেন পাখি মেলে পাখি না, সীমানার সীমা ছেড়ে যায় দূর প্রান্তরে, নীড় একা পড়ে থাকে থাকে। এই নেই আমি যেন পাখি মেলে পাখি না, সীমানার সীমা ছেড়ে যায় দূর প্রান্তরে, নীড় একা পড়ে থাকে থাকে। ও সকাল আলো আলো, ও শিশির ঝলমলো, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় ভেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ, ও বড় মা, দেখো দেখো কে এসছে। আরে কে এসেছে? মা, দীপু, আয় বাবা আয় আয়। তুই কেমন আছিস বাবা? তুই কেমন আছিস? তোমাদের আশীর্বাদে আমি কি কখনো খারাপ থাকতে পারি মা? মেজদা, দাদা, এটা কে মা? এটাকে তো ঠিক চিনতে পারলাম না। দেখেছো তো মা, আশা মাত্র কেমন শুরু করে দিল। কেমন আছিস বোন? খুব ভালো। এবার বল, বিদেশ থেকে আমার জন্য কি এনেছিস? দেখছো বড় মা, দিদির কাণ্ডটা দেখছো? আরে আগে একটু দম নিতে দাও, তারপর তো এসব বলতে হয় নাকি? খালি খাই খাই। তবে রে, দেখেছো তো মা, ছোটটা কেমন আমার পেছনে লেগেছে। কেন পেছনে লাগবে না? ও তো ছোট ভাই, ছোট হয়ে এর মধ্যে যা বুদ্ধি আছে সেটা তোর মাথাও নেই। আরে আরে ছেলেটা এত দূর থেকে এলো, আগে একটু জিরোতে দিবি তো, তারপর না হয়। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে। ও এক্সাইটেড হয়ে জিজ্ঞাসা করে ফেলেছে। কি হয়ে? মা উৎসাহিত হয়ে। ও তাই বল। তা দেখ বাবা দীপু, ওই ভাষায় আমার সামনে কথা বলিস না বাবা। তোদের ওই কঠিন কঠিন ভাষা আমি আবার বুঝতে পারি না বাবু। আচ্ছা সে নাই বুঝলাম, কিন্তু দাদা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। তুমি আসবে বলে বাজারে গেছে, তোমার পছন্দের বোয়াল মাছ আর ফেলু ময়রার দোকানের মিষ্টি দই আনবে বলে। সত্যি দাদাটা পারেও। আচ্ছা কি দরকার ছিল বলো তো এত খরচা করবার? গরিব তবু আমার মনটা গরিব নয়। সবাই আমায় দেখে আমি সদাই হাস্যময়, গরিব তবু আমার মনটা গরিব নয়। দাদা হ্যাঁ রে বেটা, আমি তোদের বড়দা। আজ আমাদের গ্রামের গর্ব, আমাদের ব্যানার্জি পরিবারের গর্ব। আমার নিজের ভাই বিলেত ফেরত ইঞ্জিনিয়ার হয়ে এসেছে, আর আমি তোদের বড়দা হয়ে চুপচাপ হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকবো? তাই কখনো হয় নাকি? এই ছোট, আরে নে নে নে, বাজারে একটা নিয়ে রান্না করে রেখে দিয়ে যা যা যা। দেখেছো মা, দেখেছো ভাই আমার 10-10টা বছর বিদেশে লেখাপড়া শিখেও দেশীয় সংস্কৃতি বলে। আরে ভাই টাকার দেখতে হবে তো। সত্যি মা, আজ আমার বহু বছরের স্বপ্ন সত্যি হলো। দীপু ফিরে এসেছে, আর আমার কোনো চিন্তা নেই। তুমি দেখে নিও মা, তুমি দেখে নিও। ও আমাদের সব চিন্তা ভাবনার অবসান করে দেবে, সব সব সব। তাই যেন হয় বাবা, তোর স্বপ্ন যেন সফল হয়। তোরা 3 ভাই বোনে মিলে একসাথে এক হয়ে এক সুখের স্বর্গ করতে পারিস। মা। সুখের স্বর্গ। এই তো আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমি
বুকটা ভরিয়ে। এই তো আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমি বুকটা ভরিয়ে। বোনের মমতা, ভাইয়ের একতা, এ সংসারেতে আমি আছি জড়িয়ে। এই তো আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমি বুকটা ভরিয়ে। সুখের আসন চাইলে আমি হৃদয় দেব পেতে, আনন্দ গান আমায় ছেড়ে পারবে না তো যেতে। সুখের আসন চাইলে আমি হৃদয় দেব পেতে, আনন্দ গান আমায় ছেড়ে পারবে না তো যেতে। চেষ্টা করেও পারবে না তো কিছু কেড়ে নিতে, কিছু কেড়ে নিতে। এই তো আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমি বুকটা ভরিয়ে। এই তো আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমি বুকটা ভরিয়ে। বড়দা, আমি বরং সাগরদাকে গিয়ে মেজদাসের খবরটা দিয়ে আসি। যা 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 যা। শোন শোন শোন, তোকে বলে আসিস আজ যেন এখানেই খায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি দিদি, ঠিক আছে তো? সত্যি মা, আমাদের এই পরিবারের আনন্দে যেন কারো কোনো কুনজর না পড়ে। তোর বাবার আশীর্বাদ আছে না, দেখবি যা হবে সব ভালোই হবে। তুমি এখনো বাড়িতে? আমরা তোমার জন্য কখন থেকে ওয়েট করে রয়েছি। আর তুমি জানো দাদা কতটা ব্যস্ত মানুষ, 10 মিনিট বলে 1 ঘন্টা লাগিয়ে দিলে। কে মা, কে তুমি? না মানে মা, ও হচ্ছে কি মানে আরে মানে মানে করছিস কেন? কে বলবি তো? আর কে বা তোর জন্য অপেক্ষা করছে? আমার দাদা মন্টুরা মল্লে। তুমি মন্টুদার বোন মানে পামেলা দি? হ্যাঁ, আমি পামেলা। কিন্তু কেন বলো তো? না মানে মা, আমি দুজনে একই সাথে বিদেশে পড়াশোনা করেছি, আজও আমার সাথে দেশে ফিরেছি। ও হ্যাঁ, আমি তো মন্টুর মুখে কথাটা শুনেছিলাম। বেশ তো, যা না যা, ও বাড়ি থেকে একটু ঘুরে আয়। কিন্তু মা, দীপু যেমন আমারও ভাই, তেমনি মন্টু তোকে ভাইয়ের চোখে দেখে নাকি? তুই একটা কাজ কর ভাই, মন্টুর সঙ্গে দেখা করে তাড়াতাড়ি চলে আয়। আর হ্যাঁ বাংলা, তুমি এসো, আজ আমরা সবাই মিলে একসাথে খাবার খাবো। একই দীপঙ্কর, তুমি কি বলনি আজ তোমার আমাদের বাড়িতে খাওয়ার কথা? মানে মেজদা তোমাদের বাড়িতে খেতে যাবে কেন? এতদিন পর ঘরে ছেলে ঘরে ফিরলো, নিজের বাড়িতে না খেয়ে কিছু মনে করো না। আসলে 10 বছর ধরে আমি আর দীপঙ্কর বিদেশি খাবার খেয়ে এসেছি, তাই তোমাদের বাড়ি ওইসব খাবার আমার আর ওর মুখে রুচবে না। তাই দাদা বাড়ি থেকে আমাদের জন্য থাই ডিশ অর্ডার করিয়েছে। এ তুমি কি বলছো বাংলা? যতই তোমরা বিদেশি খাবার খাও না কেন, দেশের বাড়িতে নিজেদের হাতে লোকের রান্নার স্বাদ কেউ কি কখনো ভুলতে পারে? তা যদি আবার মায়ের হাতের রান্না হয়। দীপঙ্কর, আমার হাতে কিন্তু বেশি সময় নেই। আর এই সব সিলি সেন্টিমেন্টাল গেও মার্কা ডায়লগ শুনে পেটও আমার ভরবে না। আমি জানতে চাই তুমি আমার সঙ্গে আসবে কি না? আরে না না, যাবো না কেন? নিশ্চয়ই যাবো। তোমার দাদা এত দাম দিয়ে থাই ডিশ অর্ডার করেছে, আর আমি যাবো না তাই কখনো হয়? আর তোর দাদা যে এত কষ্ট করে তোর জন্য বাজার নিয়ে এলো, সেসবের কোনো মূল্য নেই তোর কাছে? আচ্ছা মা, দাদার ওই বাজার আর একটা থাই ডিশ, দুটোর মধ্যে কত হেলেন হেভেন ডিফারেন্স আছে তুমি জানো? একটা থাই ডিশের দাম কত কোনো আইডিয়া আছে তোমার? তোদের এই বড়লোকি খাবারের কত মূল্য সেটা আমি জানি না দীপু, আর জানতেও চাই না। তবে আমার বড় খোকার রক্ত ঘাম করে অর্থের এই বাজারের মূল্য তোদের ওই বিদেশি খাবারের চাইতে আমার কাছে অনেক বেশি রে, আমার কাছে অনেক বেশি। দীপঙ্করটি শেষ টু মাছ, আমার কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এই গরমের মধ্যে আমি দাঁড়াতে পারছি না। আমি জানতে চাই তুমি আমার সঙ্গে যাবে কি না? সরি পামেলা, চলো লেটস গো। ভাই 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 ভাই, আমরা বলছিলাম কি, ও বাড়ি থেকে খেয়ে আসবি ঠিক আছে, কিন্তু মায়ের হাতে রান্নার স্বাদ নেওয়ার জন্য কিছুটা খিদে অন্তত বাঁচিয়ে রাখিস। কিছুটা খিদে অন্তত বাঁচিয়ে রাখিস।
চেষ্টা করে দেখবো দাদা। চলো পামেলা। চলো। এবার কথাটা মিলল তো? খুব তো বলেছিলে তোমার ছেলে তোমাকে না জানে কিচ্ছু করবে না। তুই কি বলছিস দীপা? এই মেয়ে, এই সেই মেয়ে যে মেয়েটার মাথার সারা জীবন ধরে চিবিয়ে খাবে। ঝামেলা তো নয়, ও আমাদের এই পরিবারে একটা ঝামেলা দাঁড়াবে। ঝামেলা। কথাটা মিলে নিও। দূর দূর। বোন, শুনে যা, শোন। দেখেছো কেমন রেগে মেগে চলে গেল মেয়েটা? আর দীপুটাকে বলি হারি। আচ্ছা বাবা, তোর যদি ও বাড়িতে খাওয়ার কথা দেওয়াই আছে, তাহলে আগে থেকে বললি না কেন? তাহলে তো কোনো ঝামেলাই হতো না। আমি কিছু বুঝতে পারছি না রে বড় খোকা, দীপুটা এত তাড়াতাড়ি এতটা বদলে গেল। মা ছাড়ো তো সব কথা। দেখো না এখনকার ছেলে মেয়ে, ওদের ইচ্ছা অনিচ্ছের সাথে আমাদের ইচ্ছা অনিচ্ছে কি করে মিলবে বলো? তাতে তুমি একটা কাজ করো মা, তুমি বরং রান্নাটা সেরেই রেখো। না মানে বলছিলাম কি, দুপুরে নাইবা হলো, আমরা সবাই মিলে রাতে খাবো। আমি মা বড় খোকা, আমার কাছে প্রত্যেকটি সন্তানের মান সম্মানের দামটা বড্ড সমান সমান। আর দীপু থেকে অপমান করেছে, তোর ভালোবাসাকে অপমান করেছে, অর্থ দিয়ে তোর ভালোবাসাকে দাড়ি পাল্লায় বসানোর চেষ্টা করে ও যে ভুলটা করেছে, তারপর ওর জন্য কোনো রান্না করে আমি তোকে ছোট করতে পারবো না রে বড় খোকা, আমি তোকে ছোট করতে পারবো না। মা আমার সোনা মা, আমার মিষ্টি মা। দেখো মা, ওরা তো ছোটরা তো ভুল করবেই, তাই বলে আমরা বড়রা ওদের ক্ষমা করবো না? বড় খোকা, ওরা এতটাও ছোট নয় যে ন্যায় অন্যের বোধটাও ওদের এখনো হয়নি। তাই আমার সিদ্ধান্তটাই শেষ সিদ্ধান্ত, আজ দীপুর জন্য এ বাড়িতে কোনো রান্না হবে না। আর এ নিয়ে তুইও আমার সঙ্গে কোনো জড়াজড়ি করবি না। আরে এই আমার শেষ কথা। মা শোনো মা, এই হয়েছে আমার যত জ্বালা। এখন যে আমি কি করি? আমাকে ভাবাচ্ছিস কেন? বল কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে বর্দা, সর্বনাশ হয়ে গেছে। সাগর দেখি ওরা। হ্যাঁ, সাগরে কি হয়েছে? চুপ করে থাকিস না, বল সাগরে কি হয়েছে? সাগর দেখি। কি বলছিস ছোট? তার মানে সাগর কি ওরা? ধর পালিয়েছে ধর কুকুর পালাচ্ছে। কষ্ট বল, যেমন করে সাগরকে ধরতে যদি নদী পেরে অন্ধকার করতে ঢুকে পড়ে, তাহলে বের করা অসম্ভব হয়ে যাবে। আর সাগর জেল থেকে পালিয়ে চলেই বন্টুরাম আমাদের রাস্তা রাখবে না। চলো কই।
আজকের মজলিস তো বেশ ভালোই জমে উঠেছে না চেপে জেলে রানী। আমার ব্যবসা জল কি জল না তা দেনে তোর কি হবে রে মন্টু নামে চামচা? এই বিজলি এটা তো থানা নয়, এটা নীলপুরে অন্ধকার গলি। আর এই গলির একমাত্র বক্ষীরা নেই বিজলি। তাই বিজলি দরবারে সে কি উঁচু গলায় কথা বললে না, সারা তার গলাটাই কেটে ফেলে দেওয়া হয়। আশা করি এই কথা তুই খুব ভালোভাবে জানিস। তাই বেশি ভ্যানতারা না করে কি কাজে এসেছিস সেটা বলে ভ্যান। রাগ করছিস কেন? আমি কি শুধু কাজেই তোর কাছে আসি নাকি? এই বিজলির কাছে বিনা মতলবে আসা মানুষের সংখ্যা খুব কম অবিচার। এই নীলপুরে অন্ধকার গলি বক্ষীরা নেই বিজলির মধু খেতে মাতাল হতে তাকে একবার ছোঁয়ার আশায় সব শালা মৌমাছিগুলো আমার চারিদিকে বন বন করে ঘুরে বেড়ায়। তাই জানতে চাইছে মতলবটা কি বল। আমার মাথা জানিস না? নিশিপুর থানা থেকে সাগর নামে ক্রিমিনাল পালিয়ে এই নীলপুরে এসেছি। আমার বিশ্বাস ওই মালটা তোর এখানেই টাকা দিয়েছি। ক্রিমিনাল আমার এখানে? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। শ্রী রামকৃষ্ণদেবের বাণীটা সঠিক মর্যাদাটা একমাত্র তোরাই রেখেছিস মাইরি। নিজেদের অপদার্থতাগুলোকে ঢাকবার জন্য অন্যের কাঁধে বন্দুক রাখতে তোদের লজ্জা করে না, তাই না? থেকে মধু কেনার ক্ষমতা না থাকলে ভুল করে কোনোদিন মৌমাছি চাকা ঢেলে মেরে মধুর সঙ্গে চেষ্টা করিস না শালা। যেদিন ওদের বিষাক্ত হলগুলো তোদের পেছনে ফুটবে না, সেদিন শালা পালানোর পথ খুঁজে পাবি না। শালা বাজারি মেয়ে, তার আবার বড় বড় লেকচার। হ্যাঁ শালা আমরা বাজারি মেয়ে, আমরা শরীর বেচে মানুষের মনোরঞ্জন করে পেটের ভাতে জোগাড় করি। তোদের মতো শালা সম্মান বেচে খাই না। আমরা বাজারি মেয়ে, তাই তো এই সমাজে তোদের মতো ভদ্রতার মুখোশ পড়া মানুষ তুমি জানোয়ার গুলো নিজেদের শরীরে খিদে মেটানোর জন্য রাতের অন্ধকারে আমাদের দরজা আছে মাথা থাকে। আমরা বাজারি মেয়ে, আমরা বাজারি মেয়েরা আছে বলেই রাতের বেলা তোদের মা বোনেরা নিশ্চিন্তে ঘুমোতে পারে। তা নাহলে দেখতিস এই সমাজে বেড়ে ওঠা তোদের মতো নররাক্ষসগুলো নিজেদের মা বোনের শরীরটাকে আজরে খবরে শেষ করে দিত। তোদের এইসব অমানবিক অত্যাচার আমরা আমাদের শরীরে ধারণ করি বলেই এই সমাজে মেয়েরা আজও স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে। শালা বাজারি মেয়ে বলছি। দেখ বিজলি, তুই হয়তো জানিস না আমি যে ক্রিমিনালের কথা বলছি সে হচ্ছে মন্টুরাম বাবু চরম শত্রু। আর মন্টুরাম বাবু যদি একবার জানতে পারি সেই ছেলেটি তোর এখানে আছি তাহলে তাহলে কি আমার ব্যবসা বন্ধ করে দিবি? তুলে দিবি আমাকে এখান থেকে? আমাদের এখানে বহু মানুষের আনাগোনা, সেটা তোদের মন্টুরাম বাবু খুব ভালো মতোই জানে। এখানে কে ক্রিমিনাল আর কে সাধু পুরুষ সেটা জানার আমাদের কোনো প্রয়োজন থাকে না। আর রইল বলে ব্যবসার কথা, নীলপুরে অন্ধকার গলি থেকে বিজলিকে তুলে দেওয়ার ক্ষমতা মন্টুরাম বাবু কেন শালা স্বয়ং ঈশ্বরেরও নেই। তাই ওইসব ভয় অন্য কাউকে গিয়ে দেখাবি, বিজলি কেন? চল ফাট শালা এখান থেকে। ব্যবসার মেজাজটাই ছেলে নষ্ট করে দিল। আমি চলে যাচ্ছি, কিন্তু কাজটা তুই ভালো করলি না। বলে যাস না নীলপুরের প্রতিটি গাছের পাতাও কিন্তু মন্টু বাবুর কথাই নড়ে। তোদের মন্টুরাম বাবু খুব ভালো মতোই জানে নীলপুরে বিজলি শুধুমাত্র তার নিজের মর্জি মতোই চলে। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে আর আমাকে খাওয়ানোর চেষ্টা করিস না শালা, না হলে এবার পেছনে এমন হুড়কো দেবো না শালা থানায় গিয়ে চেয়ারে বসার মতো ক্ষমতাটাও থাকবে। চল ফাট শালা এখান থেকে। চলি, দেখা তো আবার হবেই। শালা চামচার দল, গন্ধ শুকে শুকে শালা ঠিক চলে এসেছিস। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বুঝে উঠতে পারছি না। দেখ ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই। আর সাগর তুমি এভাবে হুটহাট করে বাড়ির বাইরে বেরিয়ে ওই শালাদের কোনো ঠিক নেই। আর আপনাকে বলছি দিবাকর বাবু, সাগর কয়েকদিন এখানে থাকুক। এই অন্ধকার গলির বাইরে শেয়ালের বাচ্চাগুলো ওত্তেতে বসে থাকবে, তাই কোনো রিস্ক নেওয়া যাবে না। স্বাধীনতা সংগ্রামীদের বহু গল্পে তোমাদের মতো মেয়েদের কথা পড়েছিলাম, যারা স্বাধীনতার লড়াইয়ে অংশগ্রহণ করেছিল এভাবেই পুলিশের হাত থেকে সংগ্রামীদের বাঁচিয়ে। তুমি তার জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়ালে বিজলি। স্বাধীনতা? কোন স্বাধীনতার কথা বলছো তুমি সাগর? তোমার কি মনে হয় আমাদের শহীদের অবদানের কোনো মূল্য দেশ দিতে পেরেছে? কে স্বাধীন, কারা স্বাধীন? আমরা যে পরাধীনতা জালে আবদ্ধ হয়ে থাকা স্বাধীনতা পরে গায়ে মেখে ঘুরে বেড়ানো অসহায় নিরুপায় মানুষগুলো, যারা এখনো মন্টুরাম বাবুর মতো জানোয়ারদের হাতে বাঁধা এক পরাধীন পুতুল মাত্র। যেভাবে দড়ি ধরে টানা হয় আমরা সেভাবে নেচে বেড়াই। সেই দড়ি যাতে ছিঁড়তে পারি তা নিয়েই তো আমাদের লড়াই। কিন্তু এই লড়াই মাথা গরম করে লড়লে চলবে না সাগর। লড়তে হলে জিততে হলে মাথা ঠান্ডা রাখার প্রয়োজন। প্রমাণের তথ্যগুলো তোর হাতে আসার সত্ত্বেও আজ তুই হেরে বসে আছিস। পালিয়ে বেড়াতে হচ্ছে তোকে। কিন্তু আমি তো এভাবে পালাতে চাইনি বর্দা। কিন্তু লোকেই তোমায় থাকতেই হবে সাগর। মনে রেখো, শিকার ধরবার আগে বাঘেরাও কিন্তু দু পা পিছিয়ে নেয়। তাই কোনো কথা নয়, যাও যেখানে ছিলে সেখানে গিয়ে থাকো, তোমার প্রয়োজনীয় সব জিনিসপত্র সেখানে পৌঁছে যাবে। ধন্যবাদ বিজলিদি, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বর্দা, বাড়ির সবাইকে বলো আমার জন্য কোনো চিন্তা না করতে, আমি ভালো আছি। আসি বর্দা। এবার আপনি আসুন দিবাকর বাবু, আপনাকে এখানে দেখতে পেলে ওরা সন্দেহ করবে। তারপর না, আপনার পরিবারের উপর। আমার পরিবার নিয়ে তোমার তো চিন্তা কেন? ঘর পোড়া গরু যে সে ওরে মেঘ দেখলে ভয় লাগে। পরিবার শব্দের তাৎপর্যটা আমার জীবন থেকে হারিয়ে গেলেও এর মূল্য যে এখনো আমি ভুলিনি। সবকিছু আবার নতুন করে সাজিয়ে নিচ্ছ না কেন তুমি? অন্ধকারে ঢুকে থাকা আমাদের মতো মেয়েরা যে পরিবারের স্বপ্ন দেখতে চায় না দিবাকর বাবু। বারবার আমাকে দিবাকর বাবু বলে কেন নিজের অতীতটাকে দূরে সরিয়ে রাখতে চাও তুমি? কেন আলো, কেন? একদম চুপ।
আমি আলো নই। আজ থেকে অনেক কাল আগে নিজের হাতে আলোকে খুন করে সেই রক্তে রাঙা হাত দিয়ে আমি বিজলির সৃষ্টি করেছি। বিজলি। কিন্তু তুমি তো আলোকে মারতে চাওনি, তুমি তো আলো হয়ে নিশিপুরে সবাইকে নিয়ে থাকতে চেয়েছিলে, তাহলে আজ কেন? আমি তো আপনাকে বহুবার বলেছি দিবাকর বাবু, যে আলোর সন্ধানে আপনি এই অন্ধকার গলি ধরে বারবার ছুটে আসেন, সে আলো নেই, সে মারা গেছে, সে মারা গেছে, সে মারা গেছে। কিন্তু আমি তা বিশ্বাস করি না। এতগুলো বছর পর অনেক কষ্টে আমি তোমার সন্ধান পেয়েছি, তাহলে কি করে বিশ্বাস করব যে তুমি আমার আলো নও? বিশ্বাস না করলেও এটাই যে সত্যি। কিছু সত্যি বিশ্বাস করতে কষ্ট হলেও তা যে অস্বীকার করা যায় না। সত্যি যদি তুমি নিশিপুরকে ভালো না বেশি থাকো, সত্যি যদি তুমি নিশিপুরের আলো না হয়ে থাকো, তাহলে কেন তুমি সাগরকে আশ্রয় দিলে? আর কেন আমি তোমাকে বিশ্বাস করে সাগরকে এখানে নিয়ে আসতে যাব? কারণ আদর্শের দিক দিয়ে না হলেও জীবনের দিক দিয়ে হয়তো আমার ভাবনার সাথে সাগরের ভাবনার অনেক মিল আছে। আর 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 কি? কিছু না, চলে যান, চলে যান আপনি। বারবার তুমি আমাকে তাড়িয়ে দিলেও বারবার আমি তোমার কাছে ছুটে আসবো। তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই, মাস্টার মশাই কিন্তু ভালো নেই। আলো বাবা, কপালে যা আছে তা তো মানুষকে ভোগ করতে হবে। কপালে লিখন খন্ডাবে কার সাধ্য বলুন তো? এ তুমি কি বলছো? তাই বলে মেয়ে হয়ে নিজের বাবাকে একবার চোখের দেখা দেখতেও যাবে না তুমি? যে বিশ্বাসটা সে বেঁচে আছে তাকে সেই বিশ্বাসটা থাকতে দিন দিবাকর বাবু। মেয়ের এই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হলে সে যে শান্তিতে মরতেও পারবে না। তাকে অন্তত আপনারা শান্তিতে মরতে দিন দিবাকর বাবু, শান্তিতে মরতে দিন, যেন মরবার দিন পর্যন্ত তার চোখে তার মেয়ের প্রতিচ্ছবিতে যেন কোনো কলঙ্কের দাগ না লাগে। কিন্তু কলঙ্কের দায়িত্ব তোমার নয়। যে বা যারা তোমাকে অন্ধকার গলির বন্দিনী করে রেখেছে, এই দায়িত্ব তাদের। কিন্তু সমাজ যে বড় নিষ্ঠুর, এরা কারণ দেখতে চায় না, যে শুধু ফলাফলের দিকে তাকিয়ে থাকে। এই সমাজের তৈরি অন্ধ নিয়মকে আমি মানি না। আলো, মানতে তুমি বাধ্য। কারণ যে স্বীকৃতির কথা আজ তুমি আমাকে বলছো, একদিন সেই স্বীকৃতির ভার টানতে গিয়ে হাঁপিয়ে যাবে, কষ্ট হবে, তোমার দম বন্ধ হয়ে আসবে। তাই বলছি, এসো না, চলে যাও, চলে যাও তুমি। শেষে হলেও তুমি বলে আপন করলে, তাহলে বেশ, আমি চলেই যাচ্ছি। তবে কিন্তু আমি আবার আসবো, কারণ তোমারও লাগিয়া কলঙ্কের হার, গলায় পড়িতে সুখ, গলায় পড়িতে সুখ। তুমি কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, বাজে শেষ বুকে। লজ্জা জড়ানো তোমার মধুর হাসি, আমারই প্রাণে যাই যে বাজিয়ে বাঁশি। লজ্জা জড়ানো তোমার মধুর হাসি, আমারই প্রাণে যাই যে বাজিয়ে বাঁশি। তোমারই সে কথা স্বপ্নেরই রূপ কথা, জানি না আমায় ভরালো কোন সুখে। কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি না কেন যে বাজে শেষ। দিবাকর, 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 আমি যে আমার জীবনে কলঙ্কের ভাগ তোমাকে দিতে পারবো না। আমাদের ভালোবাসার পবিত্রতায় আমি যে পতিতার রং লাগাতে পারবো না। এই সমাজ আমাকে এক অবহেলা দুর্গন্ধে আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেখান থেকে বেরিয়ে এসে তোমার জীবন যে সুখের করে আমার আর হবে না। এই নিশিপুরে পবিত্র আলোর মধ্যে আজ এক পাপের বিজলি বাস করে। আমার জন্য সমাজ, তোমার পরিবারের মানুষ, তোমার কাছের লোক যে তোমাকে ঘেন্না করবে, আমি তা কি করে মেনে নি বলো তো? আমি যে তোমাকে ভালোবাসি দিবাকর, আমি যে তোমাকে বড্ড ভালোবাসি। চিন্তা করো না, জীবনের শত ঝড়ে হাত থেকে হলে আমি তোমাকে রক্ষা করবো। হ্যাঁ হ্যাঁ, রক্ষা যে আমাকে করতেই হবে, কারণ দূরে হলে আমি যে জানতে পারবো আমার ভালোবাসা ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে।
আর আমার বাবার জন্য তুমি তো আছো, আমার কোনো চিন্তা নেই। আমি জানি আমার থেকে আমার বাবাকে তুমি অনেক যত্নে রাখবে। শুধু আমার একটা অনুরোধ, আমাকে ভুলে তুমি তোমার নিজের জীবনটা গুছিয়ে নাও দিবাকর। সত্যি বলছি, দূর থেকে তোমার সুখ দেখে আমি আমি খুব আনন্দ পাবো। আমার একটু কষ্ট হবে না, একটু কাঁদবো না আমি, একটু। না না না, এ কি করে সম্ভব? এতটা অপদার্থ হতে পারে অফিসার ঢোলকৃষ্ণ? একটা সাধারণ ছেলেকে জেলে আটকে রাখতে পারলো না, তার আগে ছেলেটা জেল থেকে পালিয়ে গেল। আমার মনে হচ্ছে স্যার এর পিছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে। তারা বোধহয় বলতে চায় না আপনিই থাকছেন স্যার। নটবর, আমার উপর রাগ দেখে কি হবে স্যার? যা হলো তো ঢোল কৃষ্ণের জন্য হলো তো নাকি? ওই ঢোল কৃষ্ণের ঢোল এবার আমি ফাটাবো। সাগরকে বিশ্বাস নেই, ও বাইরে থেকে কমিশনের কাছে আমাকে বদনাম করার জন্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করবে। আর একবার যদি ওর হাতে এসে যায় তাহলে আমি হয়তো আর বলতে পারবো না আপনিই থাকছেন স্যার। না না, ঠিক আছে ঠিক আছে। কিছুই ঠিক নেই স্যার, সবটাই কেমন গন্ডগোলের মনে হচ্ছে। শালা, একটা সামান্য ছোকরাকে জেলে আটকে রাখতে পারো না, আবার এখানে এসে তত্ত্ব কথা শোনানো হচ্ছে। শালা অপদার্থ অফিসার। আপনি আমাকে যা খুশি বলতে পারেন, দোষী আমার আছি তো আমি অস্বীকার করছি না। তবে সর্ষের ভিতরে যে ভূত লুকিয়ে আছে সেটা বোধহয় আপনি বুঝতে পারছেন না। নিজের বেটা হাড়ি আর লোককে বলে আনাড়ি, গল্পের গরু আচরণ হচ্ছে এখানে। এখানে বোঝানোর কথা থেকে আপনিই থাকছেন স্যার। কি বলতে চাইছেন অফিসার, পরিষ্কার করে বলুন। রাবণের সাম্রাজ্য ধ্বংস হতে যেমন বিভীষণের হাত ছিল, ঠিক তেমনি আপনার সাম্রাজ্য ধ্বংস করতে আর এক বিভীষণ উঠে পড়ে লেগেছে স্যার। মানে কে সে? দিবাকর ব্যানার্জি, আপনার পানির বন্ধু। হোয়াট? দিবাকর এর মধ্যে এলো কি করে? আমার মনে হচ্ছে স্যার যেমন চুল টানলে মাথা আসে ঠিক সেইভাবে নটবর, আপনিই থাকছেন স্যার। নটবর কিন্তু ঠিক কথাই বলছে স্যার। সাগরের সাথে দিবাকর বাবুর বোনের সম্পর্কের ব্যাপারটা আশা করি আপনার অজানা নয়। তাছাড়া গ্রামের বেশিরভাগ অনাথরাই দিবাকর বাবুর বাবার আমল থেকেই আসছিল, তাই তাদের প্রতি তার মায়া থাকাটা স্বাভাবিক, তাই নয় কি? কিন্তু তোমার কাছে কি প্রমাণ রয়েছে যে দিবাকরের মধ্যে ইনভলভ, মানে জড়িত? নীলপুর থেকে সাগর পালিয়ে যাওয়ার পর থেকেই আমার সন্দেহ ছিল ওই অন্ধকারের রানী বিজলির ওপর। সেই মতো সেখানে আমি পাহারাও বসে এসেছিলাম। সেই সূত্রে আমি খবর পেয়েছি গভীর রাত্রি বিজলির মৌচাক থেকে এক মৌমাছি এই নিশিপুরে এসেছে। অনুসন্ধান করে বোঝা যায় সে আসলে আপনার বন্ধু দিবাকর ব্যানার্জি। না, এ কি করে সম্ভব? বিজলির ঘরে দিবাকর? স্যার, এ কি কথা শুনলাম? এ তো গোদের উপরে বিষ পড়া। আপনি থাকবেন তো স্যার? হ্যাঁ, তাহলে ব্যাপারটা একটু তলিয়ে দেখতে হচ্ছে। ঠিক আছে অফিসার, তুমি এখন যাও, প্রয়োজন হলে আমি তোমাকে ডেকে পাঠাবো। আর শোনো, যত তাড়াতাড়ি সম্ভব সাগরকে আমার চাই। কমিশনকে সবকিছু জানাবার আগে ওকে আমাদের হাতের মুঠোয় নিতে হবে, নাহলে সব সর্বনাশ হয়ে যাবে। ওকে স্যার, চলি। ঢোল কৃষ্ণ ঢাল, শালা পাক্কা জালিমাল। একে একে চিন্তাগুলির ট্যাবলেট খাইয়ে যাচ্ছে মাইরি। শালা পুলিশ না চিন্তাগুলির ট্যাবলেট, দূর হ। কিন্তু আমার মাথা থেকে একটা জিনিস কিছুতেই দূর হচ্ছে না নটবর। ওই বিজলি ঘরে দিবাকর পৌঁছলো কি করে, বা আমার বিরুদ্ধে যাওয়ার সাহস বা হলো কি করে? কি করে আবার? ওই বিজলি হচ্ছে যথেষ্ট করা, সবাইকে আপনার বিরুদ্ধে খেপিয়ে তুলছে। কিন্তু এতেও লাভ কি? ওকে প্রতিশোধের আগুনে জ্বলতে শুরু করলো নাকি? যদি তাই হয় সে আগুন তো আমাকে নেভাতেই হবে, কারণ আমার নাম মন্টু রাম মল্লিক, নয়তো আমি মাছ ধরা বেল্লিক। আপনিই থাকছেন স্যার। এবার কাঁটা যখন ফুটেছে তখন কাঁটা দিয়ে কাঁটা তোলার কাজটা আমায় শুরু করতে হবে। নটবর, হ্যাঁ বলুন স্যার। যে সমস্ত জমির কাগজগুলো তুমি গুছিয়ে রাখো, ওগুলোর এখন খুব প্রয়োজন এসে গেছে। ব্যাস বুঝে গেছি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, ওগুলো গুছিয়ে নিয়ে আমি একেবারে তৈরি করে রাখছি। আপনিই থাকছেন স্যার। থাকতেই তো হবে নটবর। ঋষিপুরে রাজ করবার জন্য আমাকে যে থাকতেই হবে। কোথায় আবার থাকতে হবে তোমায় দাদা? কেন রে? তোদের মনে দাদা হয়ে মনের মধ্যে বাসনা করতে পারলে তোদের মনের খবর আমি জানবো কি করে? আমার মনের খবর তুমি জানো বুঝি? জানি বলেই তো আগামী মাসে আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। কি? তুমি আমার বিয়ে ঠিক করে ফেলেছো? মানে দাদা পামেলা তো মানে বিয়ে? কে তো অবাক খবর কি আছে? তুমি কি এই খবরে সন্তুষ্ট নাও দীপঙ্কর? আমার বিয়ে তুমি আমাকে না জানে কি করে ঠিক করলে দাদা?
ওই যে বললাম মনের খবর জানতে পেরে গেছি, আর সেই মনে ভালোবাসায় বাস করেছে এই দীপঙ্কর, তাই তো? আরে দাদা হয়ে বোনে মনের খবর জানতে পারবো না, এতটা অপদার্থ দাদা আমি নই। কিরে তুই খুশি তো? খুশি খুশি, আমি খুব খুশি দাদা। আর দীপঙ্কর তুমি? আপনাকে আর কি বলবো দাদা? থাক, আর লজ্জা পেতে হবে না। এবারে খুশির খবরটা তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে নিয়ে যেতে হবে তো নাকি? সে আপনি যা ভালো বুঝবেন দাদা, আমি আর কি বলি বলুন তো? কিন্তু একটা সমস্যা হচ্ছে জানো দীপঙ্কর। সমস্যা? কি সমস্যা? মানে তোমার দাদা এই বিয়েতে রাজি হবে তো? উনি রাজি হওয়ার কে? আমরা দুজনে অ্যাডাল, তাই নিজেদের বিয়ে সিদ্ধান্ত আমরা নিজেরা নিতে পারি কি দীপঙ্কর? হ্যাঁ দাদা, পামলে তো ঠিক কথাই বলেছে, কিন্তু আপনার এরকম মনে হচ্ছে কেন? না মানে বলছিলাম কি, এত কিছু করার পরও তোমার দাদা আমার বন্ধু হয়ে আমার শত্রুদের হাত ধরেছে, আমার বিরুদ্ধে লড়াই নামছে, আমাকে নিচু করার পরিকল্পনা করছে। আপনি কি বলছেন দাদা? আমার বড়দা এসব করছে? ওনার এত বড় সাহস যে তুমি তার অভাবে তাকে তুমি সাহায্য করেছো, তার ভাইকে বিদেশে পাঠিয়ে পড়াশোনা করিয়েছো, আর সেই কিনা তোমার বিরুদ্ধে শত্রুপক্ষে হাত ধরলো। দীপঙ্কর, এর পরেও তুমি চুপ করে থাকবে? কখনো নয় দাদার এই বেইমানি আমি কিছুতেই সহ্য করব না। দরকার পড়লে আমি বড়দার বিরুদ্ধে দাঁড়াবো। এই দীপঙ্কর, ও তোমার দাদা, ভাই হয়ে দাদার বিরোধিতা করবে তাও একটা বাইরের লোকের জন্য? না না, এ হতে পারে না। এরপরেও আপনি আমার দাদা ভাইয়ের সম্পর্কের কথা ভাবছেন, আর ও বন্ধু হয়ে আপনার পিঠে ছুরি মারছে। ছি ছি ছি, ওকে বড় দাদা হিসেবে ভাবতে আমার লজ্জা করছে। বাহ, বারে আজকে যুব সমাজ শুধু শিক্ষিত হতেই শিখলে, মানুষ হতে পারলে না। কে আপনি? আমি তোমারই মতো এই যুব সমাজের এক প্রতিনিধি, যে কিনা শিক্ষার অভাবে কোনোদিন তার মানবিকতাকে বিক্রি করে। আমি তোমারই মতো এই যুব সমাজের এক প্রতিনিধি, যে কিনা আধুনিকতা ছোঁয় তার নিজের মাটির গন্ধকে ভুলে যায়। আমি তোমারই মতো এই যুব সমাজের এক প্রতিনিধি, যে কিনা রঙিন স্বপ্নের হাতছানিতে তার সাদামাটা অতীতকে ভুলতে শেখেনি। তুমি এখানে কি করছো? ভদ্রগলি সতী সাবিত্রী পাখিরা যদি অন্ধগলির দিকে উড়ে গিয়ে বাসা বাঁধার স্বপ্ন দেখতে পারে, তাহলে অন্ধগলির পাখিরা কি ভদ্রগলির গাছগুলোতে উড়ে গিয়ে বসতেও পারে না বুঝি মন্টুরাম বাবু? দাদা, একে তো ঠিক চিনতে পারলাম না। তোমার চেনার কোনো কথা নই বোন, কিন্তু তোমার দাদা আমাকে শুধু চেনে না, খুব হাড়ে হাড়ে চেনে। তাই তো মল্লিক বাবু, বেশি গলার আওয়াজ বার করলে না, সবার সামনে সব সত্যিটা বলে ফেলবো, সেটা ভালো হবে তো? কি বলছেন আপনি? এই মানুষটা ছোট থেকে তার স্বপ্ন আদর্শ, তার শরীরে রক্ত জল করে অর্থ দিয়ে তোমাকে শিক্ষিত করে তুললো, আর একটা বাইরের মানুষের কথায় তুমি তাকে ভুল বলছো। আমি কাকে কি বুঝবো না বুঝবো সেটা বলেন আপনি কে? মানুষ যার মধ্যে মান আর হুঁশ দুটোই রয়েছে, যার কোনোটাই তোমার মতো এত শিক্ষিত এক ছেলের ভেতর পেলাম না। অন্য কারো কথা ভর করে প্রমাণ ছাড়াই নিজের দাদাকে ভুল বুঝতে যেও না ভাই, তাহলে একদিন দেখবে ভুলের দুর্গন্ধে মাতোয়ারা হয়ে ঠিকঠাক চিনতে তুমি ভুলে গিয়েছো। এই যে শুনুন, আপনার জ্ঞানটা আপনার কাছেই রাখুন, ভবিষ্যতে কাজ দেবে। সব আমার জ্ঞানে ভবিষ্যতে কতটা কাজে লাগবে তা আমি বলতে পারবো না, কিন্তু তোমার এই অহংকার যে ভবিষ্যতে তোমার কতটা সর্বনাশ ডেকে আনবে সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। দাদা, এই ভদ্রমহিলা তখন থেকে আমাদের যা নয় তাই বলে অপমান করছে, আর তুমি দাঁড়িয়ে শুনছো, কোনো প্রতিবাদ করবে না? প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে হয় পামেলা, ন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা কি মানুষের বলা হয়? আর তা নিশ্চয়ই তুমি জানো। আর ঠিক সেই কারণেই উনি আর ভুল করতে চাইছেন না, কি তাই তো মল্লিক বাবু? ডিসকাস্টিং! চলে আসে দীপঙ্কর, এখানে এক মুহূর্ত আমার দাঁড়াতে ভালো লাগছে না। দাদা, আজ আমরা বাইরে থেকে খেয়ে আসবো, প্লিজ চিন্তা করো না, চলে এসো। আসছি দাদা। হ্যাঁ যাও, তবে যাই করো না কেন পরিবারের সম্মানের কথাটা যেন মনে থাকে, কেমন? ননসেন্স! এতদিন পরে তুমি নিশিপুরে কেন এসেছো বিজলি, আর সাগরকে বাঁচিয়ে রেখে তুমি কি প্রমাণ করতে চাইছো? এই গই প্রশ্নের উত্তরগুলি তুমি কাকে জিজ্ঞাসা করছো সেটা আমি আগে জানতে চাই মন্টুরাম বাবু। রানী বিজলিকে, নাকি নিশিপুর গ্রামের সাধারণ মেয়ে গেলকে? মানেটা তো তোমার কাছে দিনের আলো মতো পরিষ্কার থাকা উচিত ছিল। 15 বছর আগে দিবা করে ধানের গোলা আগুনে ঝলসে গেছিল, হয়ে তোমার কাছে ছুটে এসেছিল সাহায্যের জন্য, বন্ধু হয়ে তুমি তাকে সেদিন ফিরিয়ে দিয়েছিলে, মনে পড়ে? হ্যাঁ, কারণ তখন ওকে সাহায্য করার মতো আমার কাছে কিছু ছিল না, তাই। মিথ্যা কথা! বন্ধু হওয়ার সময় দিবা করে বাবা দেববেন্দু ব্যানার্জি তোমার দারিদ্রতার উপর অন্ধ হয়ে ভালোবেসে করুণায় 2 বিঘা জমি দান করেছিলেন। তোমার ঘরের লক্ষ্যে প্রায় উপচে পড়ার মতো অবস্থা। তুমি কি বলছো সব? ঠিকই বলছি। ব্যানার্জি পরিবারকে সেদিন বিপদের হাত থেকে রক্ষা করার জন্য গ্রামের এক সাধারণ মেয়ে আলো তোমার কাছে ছুটে এসেছিল। গ্রামের সেদিন ভয়ঙ্কর পরিস্থিতি। তুমি দয়া না করলে দিবাকর আর পরিবার নিয়ে যে পথে বসবে বন্ধু হয়ে এইটুকু উপকার তুমি করো মন্টুদা। উপকার? দেখ আলো, তুই যখন বলছিস তখন উপকার করতে আমি রাজি আছি, কিন্তু ওই পরিবারের প্রতি তোর এতটা দরদ কিসের সেটা তো বুঝে উঠতে পারছি না। তোমার কাছে বলতে আমার কোনো লজ্জা নেই মন্টুদা, ওর পরিবারকে যে আমি নিজের বলে মেনে নিয়েছি, এখন ওদের বিপদ, আর এই বিপদের সময় আমি যদি ওদের পাশে
না দাঁড়াই তাহলে যে আমি নিজেকে নিজে ক্ষমাও করতে পারবো না। কিন্তু গ্রামের এতগুলো চাষির গোলা ধান পুড়েছে, আমি একা কতজনকে সাহায্য করতে পারি তুই বল? দরকার পড়বে না কাউকে সাহায্য করার। আমার বিশ্বাস দিবাকর যদি একবার উঠে দাঁড়ায় তাহলে গ্রামের কোনো মানুষের কোনো অভাব সে রাখবে না। ও, দিবাকরের প্রতি তোর এতটা বিশ্বাস বুঝি, কিন্তু ওকে উঠে দাঁড় করানোর জন্য যে তোকে একটু বসতে হতে পারে আলো, সেটা তুই মেনে নিতে পারবি তো? দিবাকর আর ওর পরিবারের জন্য আমি সব করতে রাজি। বলো আমাকে কি করতে হবে? আমাদের গ্রামে তোর মতো নাচ গানের তালিম অন্য কারণ নেই। নীলপুরে আমার এক মাসির বাড়িতে একটা নাচ গান জানা মেয়ে খুব প্রয়োজন। মাসিকে বললে তোকে আজই নিয়ে যাবে। শুধু তাই নয় রে, মোটা টাকাও দেবে। বলো মন্টুদা, আমি রাজি। কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তুই কোথায় কি কাজ করছিস তা কাউকে বলা যাবে না। আমার বাবাকেও না? কাউকে না। বেশ, বলবো না। টাকাটা কবে পাবো? আজ, এখনই। এই নে 50,000। তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু। তোমাকে অসংখ্য সেদিন আমার এক দুর্বল মুহূর্তের সুযোগ নিয়ে আলো থেকে বিজলিতে রূপান্তরিত করেছিলে। ভেঙে দিয়েছিলে আমার স্বপ্ন, আশা, ভালোবাসা। আমার হারিয়ে যাওয়ায় আমার বাবা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে আমার গায়ে লেগে যায় কলঙ্কের দাগ। কিন্তু তাও আমি চুপ ছিলাম শুধু একটা কারণে, দিবাকরকে দেওয়া কথা। ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। দিবাকরের বোন আর সে সাগরকে ভালোবাসে, তাই সাগরের যে কোনো ক্ষতি আমি হতে দিতে পারি না। সাগর আমার রাজনৈতিক এরিয়া নষ্ট করতে চাইছে বিজলি, ওকে আমি ছাড়বো না। ওকে ছাড়লে আমার সর্বনাশ হবে। কিন্তু ওকে মারতে চাইলে তার চেয়ে বড় সর্বনাশ তোমার হবে মন্টুরা মল্লিক। কথা বল জানবার, আমার মতো তুই বহুবের সর্বনাশ করেছিস, কিন্তু দীপার জীবনে কোনো সর্বনাশ আমি হতে দেব না। তাই আমি তোকে বলছি, সাগর আমার কাছে আছে, যদি ক্ষমতা থাকে তাহলে ক্ষতি করে রাখা। বলে যাচ্ছিস বিজলি, আমার সঙ্গে শত্রুতার ফল কি হতে পারে? কারণ আমার নাম মন্টুরাম মল্লিক, নয়কো আমি মাছ ধরা বেল্লিক। আরে তোর মতো বেল্লিককে চাপকে ইঁদুর বানিয়ে খাঁচায় ভরতে আমার বেশি সময় লাগবে না রে মন্টুরাম মল্লিক। কান খুলে শুনে রাখ, আজকের পর যদি ব্যানার্জি বাড়ির কোনো ক্ষতি করার চেষ্টা করিস তাহলে তোর এই পাপের সাম্রাজ্য ধ্বংস করতে আমার বেশি সময় লাগবে না। নিশিপুর গ্রামের সাধারণ মেয়ে আলোর কথা নয়, এই অন্ধকার গলিতে বেড়ে ওঠা অগ্নিকন্যার শপথ। বেজলে শালা অন্ধকারের অগ্নিকন্যা। বিজলি পাপের জল ছেড়ে পুণ্যের তলোয়ার হয়েছে, এসে গেছে। আর কোনো চিন্তা নাই। শুনতে পাচ্ছিস রাক্ষসের রব, শুনতে পাচ্ছিস তার হুঙ্কারের শব্দ, শুনতে পাচ্ছিস তার পায়ের আওয়াজ, শুনতে পাচ্ছিস তার নিঃশ্বাসের শব্দ। অধর্মের বিনাশে ধর্মের মশাল হয়েছে, এসে গেছে। এখন শুধু পুড়ে ছাই করতে পারো অপেক্ষা, পুড়ে ছাই। কি মাস্টারমশাই, আপনি এখানে? আর আমি আপনাকে সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে পড়ছি। চলুন মাস্টারমশাই, অনেক বেলা হলো, কিছু খেতে হবে তো নাকি? খাবো? কি খাবো? গরিব মানুষের মুখের গ্রাস? না না, ও খাবার আমার গলা দিয়ে নামবে না, নামবে না আমার গলা দিয়ে। মাস্টারমশাই কেন তুমি আমায় মাস্টার মশাই বলে ডাকো বলো তো? কেউ ডাকে না, সবাই তো আমাকে পাগলা বাবা বলে ডাকে। আচ্ছা, আসলে আমার নামটা কি জানো? আমি কত চেষ্টা করি মনে করবার, কিন্তু কিছুতেই মনে পড়ে না। হেই হেই হেই, তুমি কি জানো আমি কি? কে আমি? কি আমার পরিচয়? আপনি যে একজন শিক্ষাগুরু মাস্টারমশাই, এই নিশিপুর গ্রামের বহু ছেলে মেয়ে, তারা যে আপনার ছাত্রছাত্রী, এই গ্রামে যেটুকু শিক্ষা অস্তিত্ব এখন বেঁচে আছে আজ আপনারই দান। কিন্তু আমি যে নিজেই হেরে যাওয়া মানুষ, এই বর্তমানের সাথে যার ভূত ভবিষ্যতের সব কিছু তালগোল পাকিয়ে গেছেন। আমি দেব শিক্ষা, আমি করবো এই সমাজকে শিক্ষিত। না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আপনি শিক্ষা না দিলে এই অন্ধকার সমাজটাকে আলোর দিকে এগিয়ে নিয়ে যাবে কি মাস্টারমশাই? আলো? আলো? এই নামটা না আমার খুব চেনা। আচ্ছা আচ্ছা, কোথায় শুনেছে বলো তো? আলো আলো। আপনার মেয়েকে আপনার মনে পড়ে না মাস্টারমশাই? পড়ে, খুব মনে পড়ে। একে তো পড়েও না, মুহূর্তে সব কিছু ঝাপসা হয়ে যায়, হারিয়ে ফেলে তাকে। কত চেষ্টা করে খোঁজ করবার, কিন্তু কিছুতেই খুঁজে পাই না।
অবশ্য না পাওয়াই ভালো, তাহলে তাকে নিয়ে আর আমার কোনো ভাবনাই থাকে না। এই এই তুমি আমার মেয়েকে চেনো? ও না খুব ভালো মেয়ে, আমায় খুব ভালোবাসতো, কিন্তু কে জানি কেন সে আর আমার কাছে আসে না, কেন সে আর আমায় ভালোবাসে না। সে যে আপনাকে খুব ভালোবাসে মাস্টারমশাই, খুব ভালোবাসে। বাসে না হবে হয়তো। এই এই শোনো না, ওর সঙ্গে দেখা হলে তুমি একটু বলো আমি না খুব রাগ করেছি, কেন সে আমার কাছে আসে না, কেন সে আমার সঙ্গে দেখা করে না, আমার কষ্ট হয় না বুঝে। সে যে আপনার কাছে আসতে চায় মাস্টারমশাই, কিন্তু আসতে পারে না। কেন কেন সে আসতে পারে না? কি পাপ করেছে সে? না না, সে কোনো পাপ করেনি, পাপ করেছে এই সমাজ। ওকে বলো সামাজিকতায় নয়, মানবিকতার উপর ভর করতে, পাপ পদে নয় পুণ্যবোধের জোয়ারে ভাসতে, তাহলে দেখবে একদিন সব ময়লা পরিষ্কার হয়ে যাবে, সব সব সব। বলবো মাস্টারমশাই, নিশ্চয় বলবো, কিন্তু এখন তো চলুন কিছু খেয়ে নেবেন, নাহলে আপনার মেয়ে যে রাগ করবে, আর আপনার শরীর খারাপ করলে সে যে আমার উপর খুব রেগে যাবে, আর সেটাকে আপনি চান বলুন? না 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 না, এই তাকে আমি চাইতে পারি। এই তুমি যে খুব ভালো ছেলে, তোমার উপর কেউ রাগ করুক তাকে আমি চাইতে পারি। এই এই তুমি আমায় কোথায় নিয়ে যাবে? চলো চলো। আমি হ্যাঁ হ্যাঁ চলো মাস্টারমশাই, চলো 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 চলো। কিন্তু কই আমায় তুমি বললে না তো? কি বললাম না মাস্টারমশাই? আলোকে মাস্টারমশাই तेरा है दीवाना अय्यो अय्यो, तू हंसी मैं जवां, होश मुझको है कहाँ, आना की होश में आना अय्यो अय्यो अय्यो, माना ये मैंने माना अय्यो अय्यो, तेरा है दीवाना अय्यो अय्यो, माना ये मैंने माना अय्यो अय्यो। धड़कन की जान है तू अय्यो अय्यो, मैं तो चाहूँ तुझको ऐसे, तुझको चाहे बुलबुल जैसे, तू हंसी मैं जवां, होश मुझको है कहाँ, आना की होश में आना अय्यो अय्यो अय्यो, तेरा है दीवाना अय्यो अय्यो, माना ये मैंने माना अय्यो अय्यो, तेरा है दीवाना अय्यो अय्यो। বহুদিন ধরে সাগরের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। এদিকে বর্তাকে জিজ্ঞাসা করে বলছে সাগর নাকি খুব ভালো আছে, কিন্তু আমার মন খুব একটা সায় দিচ্ছে না মা। তুমি কেন এত চিন্তা করছো বলো তো দিদি? বড় যখন বলেছে সাগরদা ঠিক আছে, আর তাছাড়া না জেনে কথা বলে ছেলে আমাদের বড় নয়, কি বড় মা? হ্যাঁ ছোট তো ঠিক কথাই বলেছে রে, কিন্তু এত রাত হইলে তোর বড়দা এখনো এলো না কেন বল দেখি? ও হ্যাঁ, বড় আজ একটু ওই শহরে যাবে বলছিল, চাষের কি সব সারা আনতে হবে বলে। দেখো হয়তো নদীতে নৌকা পেতে দেরি হচ্ছে। তা হবে হয়তো, তা বেশ তোরা দেরি করিস না, তোরা খেয়ে নে, আমি না হয় বড় খোকা এলেই খাবো। কিন্তু মেজদা সে কোথায়? বাড়ি ফেরার পর থেকে আমি তার টিকিটাও দেখতে পাচ্ছি না, কোথায় যাচ্ছে কি করছে কোনো কিছু বলা প্রয়োজনই বোধ করি না। ওকে আবার কিছু বলে মা? এইভাবে তার চলতে পারে না, বড়দা সরল মানুষ, ও মেজদাকে কিছু বলবে না তা আমি জানি, কিন্তু আমাদের এই পরিবারে একটা নিয়ম কানুন আছে তো নাকি? নিয়ম? কোন নিয়মের কথা বলছিস তুই? এখন থেকে কি তোর কথা শুনে আমায় চলতে হবে নাকি? এ কি মেজদা, তুমি মদ খেয়েছো? হ্যাঁ খেয়েছি, তাতে তোর বাপের কিরে শালা বেজন মার বাচ্চা। চুপ করো।
চিৎকার করো না। সারা জীবনে সব হার হাপাতেগুলোকে তুলে নিয়েছে আগে বাবা পুষেছে, আর এখন ওই বর্দা পুষেছে। শালা নিজেদের খাওয়ার জোগাড় নেই, তার আবার এগুলো জুটেছে। বিদেশে পাঠানোর মূল্যটা তাহলে এটাই তোর বিদেশি শিক্ষা? ছোট আমার ছোট ভাইয়ের মতো নয় রে, ওকে আমি আর বর্দা নিজের ভাই বলে মনে করি। ছোটবেলার বাবা মা মারা যাবার পর বর্দাকে কোলে পিঠে করে মানুষ করেছে, ও আমাদের এই পরিবারের একজন। অবশ্য তুই এসব বুঝবি কি করে? তুই তো এখন পামেলা নামক মহুয়া ফুলের নেশায় মাতাল হয়ে রয়েছিস, তাই না? কি বলি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোকে আমি বোনের গায়ে হাত তুলে নিজেকে পুরুষ বলে জাহির করছিলি, তাই না? একটা অপদার্থ জানোয়ার নপুংসক। তোদের মতো পুরুষদের দৌড় কতটুকু তো আমার খুব ভালোভাবে জানা আছে, তাই ভবিষ্যতে এই ভুলটা করার আগে 10 বার আমার হাতে চটটার কথা মাথায় রাখিস। কেমন আছেন মাসিমা? আলো কত বছর পর তোমাকে দেখলাম মা। তা তুমি এতদিন কোথায় ছিলে? কোথায় গজানা সাগরে ডুব দিয়ে ফেলেছিলাম, তাই এত বছর পর আবার সাথে সাথে এই গ্রামে এসে পৌঁছলাম। কেমন আছো তোমরা? কেমন আর থাকতে পারি মা, তবে তোমাকে দেখার পর আনন্দে বুকটা আমার ভরে গেল মা। ইনি কে মা? ও হচ্ছে তোদের পাগলা বাবার একমাত্র মেয়ে আলো। আলো? ও তুমি সেই আলো? জানো তো বর্দারে তোমার কথা খুব পড়ে। আমি তো বর্দার মুখেই তোমার কথা শুনেছি। আমার নাম ছোট্টু, আমি আসলে বাড়ির আমি বরং চাই গিয়ে দেখে আসি বর্দ কত দূর আসলো। আসি গো বড় মা। হ্যাঁ যাচ্ছ যাও, পাকামি করে আবার রাত্রিবেলা নদী বেরোতে যেও না, কেমন? ঠিক আছে বড় মা। সাবধানে যেও। আসলে আজ আমার গ্রামে আসবার একটা অন্য কারণ আছে। কারণ? হ্যাঁ কারণ। সাগর, কি সাগর তুমি? কিন্তু তোমার এই অবস্থা কি করলো? তোমার গায়ে ক্ষতের দাগ কেন? কিছু মনে করো না বোন, সামান্য ছোট্ট আঘাতে সত্যিকারে পুরুষ মানুষের কিছু হয় না, যদি না সে নপুংসক হয়। কিন্তু সাগর এতদিন ছিল কোথায় মা? আমার কাছে। সততার সাথে স্বচ্ছভাবে রাজনীতি করবার পরিবেশ তো আমাদের দেশে নেই, তাই এই সততার প্রতীক চিহ্নগুলো আজ তোমরা ওর সারা শরীরে দেখতে পাচ্ছ। তোমার এই অবস্থা কে করলো? মন্টুরা মল্লিক। মন্টুরাম মল্লিক? বাহ! এতগুলো মানুষ মিলে একজন মানুষকে জোর করে কাদা লাগানোর খেলায় মেতে উঠেছে। বাহ! কেন রে, কেন? কিসের তো হিংসা তোদের ওই মানুষটার উপর? সুখের হিংসা, শান্তির হিংসা, বেঁচে থাকার হিংসা। প্রত্যেকটা মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছে। তবে চিন্তা নেই, এবার সবকিছু ফেরত দেওয়ার সময় এসে গেছে। এবার সত্যের দাড়ি পাল্লাই তোমার ভাতটা কোন দিকে থাকবে তা একবার ভেবে নিও। ভাবা মোর অনেক আগেই হয়ে গেছে। বর্দা থাকলে ভালো হতো হয়তো, কিন্তু পরিস্থিতি যখন সেই সুযোগ দিল না, তখন বলেই ফেলি আগামী মাসে আমি তোমাদের শত্রু এই মন্টুরাম মল্লিকের একমাত্র বোন পামেলাকেই বিয়ে করছি। তুই কি বলছিস দেবো? অবাক হওয়ার মতো কিছুই তো বলিনি, কে তাই না আলো দেবী? হ্যাঁ আমিও অবাক হয়নি ঠিকই, তবে তোমার এই সিদ্ধান্তে আজ তোমার প্রতি আমার করুণা হচ্ছে, আর দিবাকর বাবুর প্রতি মায়া। কি অবলীলা ক্রমে নিজের জীবনটাকে তোমার মতো একটা অপদার্থ মেরুদণ্ডহীন ভাইয়ের জন্য নিবেদন করে ফেললো। এই আলো, মুখে লাগাম টানার চেষ্টা কর, না হলে কি মারবে? পাগলা কুকুরদের সাহায্য করার শিক্ষা আমার অনেকদিন আগে থেকে দেওয়া আছে। প্রয়োজন হলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালের ওই 5 আঙুলের চিহ্নটা দেখে নিও, প্রমাণ পেয়ে যাবেন। বেশ, তাহলে এবার থেকে আমিও দেখবো কে কাকে সাহায্য করে। মেজদাজি এত তাড়াতাড়ি এতটা বদলে যাবে ভাবিনি কখনো। সব ভাবনা সবসময় সঠিক হয় না বোন। যাও সাগরকে নিয়ে তুমি ভেতরে যাও। মাসিমা এবার আমি আসি। সে কি এত বছর পরে এলে কিছু মুখে না দিয়েই চলে যাবে? আজ থাক না মাসিমা, আর তাছাড়া খাওয়ার দিন তো পড়েই রইলো। সাগর, অনেক বিশ্বাস করি তোমায়, তোমার কাজকেও, তাই সে বিশ্বাসের উপর ভর করে আমার এই বোনটাকে আমি তোমার হাতে তুলে দিলাম। বিশ্বাসঘাতকতা করো না কোনোদিন। দীপার জন্য কতটা কি করতে পারবো আমি জানি না, তবে তোমাদের বিশ্বাসের মর্যাদা আমি রাখবো, কথা দিলাম। শান্তি পেলাম। যাও বোন, ওখানে ভেতরে যাও। এসো। এবার আমি আসি মাসিমা, আপনারা সবাই ভালো থাকবেন। মা, মা, এই যে মা। আচ্ছা মা, আমি কিছু ছোট্ট আছি নাকি বলো তো? কেন তুমি ছোট্টকে পাঠিয়েছো? আরে আমি কোথায় পাঠালাম, ও তো নিজেই গেল। যাকে ওসব কথা, শহর থেকে কিছু খাবার এনেছি। ভাইটার মুখে তো আমাদের খাবার একদম রোচে না, তাই আর ছোট্টকে দিয়ে মাস্টারমশাই খাবারটা পাঠিয়ে দিয়েছি। ভাইয়ের প্রতি ভালোবাসা ভালো, তবে এতটা অন্ধ হয়ে যেও না যে ভবিষ্যতে তোমাদেরই কষ্ট পেতে হয়। আলো,
বিয়ে বাড়িতে? আরে বড় খোকা, ও তো সাগরকে নিয়ে এসেছে। দেখ না, বলছে এক্ষুনি চলে যাবে। খালি মুখে ওকে আমি কি করে যেতে দিই বলতো? তোরা এক কাজ কর, তোরা কথা বল, আমি ততক্ষণে ভেতর থেকে কিছু তৈরি করে আনি। কথা বল তোরা। মাসিমা, দেরিতে হলেও এলে তাহলে? বাধ্য হলাম, কারণ কথার খেলাপ করি না জি। সত্যি কথার খেলাপ করো না তাহলে? না, করি না। চলি। কোথায় যাচ্ছ? কেন? যেখানে আমার গন্তব্যস্থল, নীলপুরের অন্ধকার গলি। সত্যি করে বলবে না, এত বছর পরে গ্রামের মাটিতে পা রেখে তোমার কি মন চাইছে না এখানে থাকতে? আমার মনের মণিকোঠায় এঁকে রাখা গ্রামের ছবির সাথে আজকের গ্রামের কোনো মিল আমি খুঁজে পাচ্ছি না দিবাকর। আমার এখনো মনে আছে জানো, তোমাদের বাড়ির উঠোনটার মুখটাতে একটা চাঁপা ফুলের গাছ ছিল, ঠিক ঠিক তার পাশেই একটা পাখির খাঁচা। আমি আসা মাত্র ওই খাঁচাটা গম গম করে উঠতো ওদের মনের আনন্দে। কিন্তু প্রথমে এসে যখন ঢুকতে গেলাম, আমার পা দুটো স্তব্ধ হয়ে গেল। ভাবলাম কি যেন একটা নেই। তারপর বুঝলাম অতীতের চলা ছন্দগুলো তাল হারিয়ে ফেলেছে। যাদের ছন্দে ওরা বাঁধবে বলে আশা করেছিল, সেই তো ওদের ছেড়ে চলে গেছে। ওরা আর কি নিয়ে থাকবে বলতে পারো? তুমি? ওই খাঁচাটা একটা টিয়া পাখি ছিল, তুমি তার নাম রেখেছিলে স্বপ্ন। সত্যি কথা বলতে কি, তুমি চলে যাওয়ার পর সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তারপর একদিন সেও তোমার মতো আমাকে ছেড়ে চলে যায়। অনেক খোঁজার চেষ্টা করেছি জানো তো। তারপর একদিন বুঝতে পেরেছিলাম আমাদের স্বপ্ন আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। তুমি? লড়ছি জানো তো, লড়েই চলেছি, উদ্দেশ্যহীন এক লড়াই। সেই লড়াইয়ে লড়তে লড়তে আজ নিজেকে বড় ক্লান্ত বলে মনে হচ্ছে। কি করি বলো তো? হাত ধরে টেনে তোলার মানুষটা যে হাত ছেড়ে চলে গেছে। বিয়ে করছো না কেন? বিয়ে? মরা মানুষকে আর কতবার তুমি মারবে আলো? মরতে মরতে ভেতরে থাকা মনটা যে একটা কঙ্কালে পরিণত হয়েছে। সেই কঙ্কাল আমি কাকে দেব? কে নেবে উদ্দেশ্যহীন এক মনের ভার? আমি আসছি। পালিয়ে যাচ্ছ? ভয় নেই, এর ভার আমি তোমাকে দিতে চাইবো না কোনোদিন। শুধু এটুকু বলবো, লড়তে লড়তে যদি কোনোদিন ক্লান্ত হয়ে পড়ি, তাহলে আমার হাত দুটো ধরে বলবে তো, দিবাকর আমি আছি, তুমি চিন্তা করো না, আমি আছি। কেন কেন তুমি আমাকে বারবার আঘাত দিচ্ছ দিবাকর? আমি যে সহ্য করতে পারছি না। কেন তুমি বুঝতে চাইছো না আমি যে নিরুপায়, বড্ড নিরুপায়? কি করবো আলো, কি করবো আমি? আমি যে তোমাকে বড্ড ভালোবাসি। তুমি ছাড়া সবটা কেমন যেন ফাঁকা লাগে জানো। তবু মনটাকে ভালো রাখার চেষ্টা করি কর্তব্য পূরণের আশায়। কিন্তু মন তো সে যে মানতে চায় না গো, কিছুতেই মানতে চায় না। তুমি যত বলি নাই রাতি, মলিন হয়েছে বাতি। যত বলি নাই রাতি, মলিন হয়েছে বাতি। মুখপানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আগুন করেছে
হ্যালো 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 না না, এটা আপনি কি করলেন স্যার? বিজলির কথা শুনে আপনি সাগরের বিরুদ্ধে করা অভিযোগ কি ভুল প্রমাণিত করলেন, আর তার ফলস্বরূপ কমিশনের নির্দেশে আমাকে 1 বছর সাসপেন্ড করতে হবে। এবার আমি কি করবো স্যার? বউ বাচ্চা দিয়ে কোথায় যাব? বাচ্চাগুলোকে অনাথ আশ্রমে রেখে বউটাকে আমার কাছে পাঠিয়ে দিতে পারো। না না, অন্য কোনো কারণে নয় গো, আমার পার্টিতে মহিলা সদস্য হিসেবে থাকবে। দেখো ঢোল, যা হবার হয়ে গেছে, পুরনো কাসুন্দি খেটে আর কোনো লাভ হবে না। যারা তোমার এত বড় সর্বনাশ করলো, আবার সম্মানহানি করলো, এবার তাদের পাল্টা মার দেওয়ার সময় এসে গেছে। কিন্তু সেটা আপনি করবেন কিভাবে? দিবাকর বিজলি একসাথে হয়ে অনেকটা শক্তিশালী হয়ে গেছে, আর তার সাথে রয়েছে সাগর। দাবর চালে রাজা রানী সমেত হাতিটাকে মারতে হলে একটা ঘোড়ার আমার খুব প্রয়োজন, আর সেই ঘোড়া আমার কাছে রয়েছে। না, আমার নির্দেশ মতো কাজ করে যাও, বাকিটা আমি সামলে নেব। 10-10টা বছর ধরেই আমি তো আপনার কথা মতোই কাজ করে এসেছি মন্টুরাম বাবু। যখন যেটা আপনি বলেছেন কোনো কিছু না দেখে সেটাই করে গেছি, শুধু একটাই বিশ্বাসী, আমার সমস্ত রকম বিপদে আপনি আমার পাশে থাকবেন। আর যদি আপনি আমার পাশে থাকেন তাহলে আমিও কথা দিচ্ছি ভবিষ্যতে এই গোলাম আপনার সব কাজ বিনামূল্যে করে দেবে, বিনামূল্যে। মন্টুরাম মল্লিক কোন ল্যাংড়া ঘোড়াকে নিয়ে দৌড়তে পছন্দ করে না অফিসার। জীবন যুদ্ধের মাঠে ল্যাংড়া ঘোড়া ব্যবহার করলে তার হার অনিবার্য। তোমরা সবাই আমাকে চিনতে বড্ড ভুল করে ফেলেছো অফিসার, আর একটু সময়ের অপেক্ষা, তারপরে তোমরা বুঝবে আমি কত বড় কেউটের বাচ্চা। আর সেটা কেউ বুঝুক না বুঝুক স্যার, আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি আপনি শুধু কালকেউটের বাচ্চা নন, আপনি একেবারে একটা শুয়োরের। আপনিই থাকছেন স্যার। না মানে যতই হোক আপনি আমার মা বাবা, আপনি কোনো কাজ আমায় দেবেন সেটা আমি করতে পারবো না, তা কখনো হয়? এই নিন দিবাকর ব্যানার্জির অর্ধেক জমির দলিল। এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি নট বড়। কিন্তু একটা অনুরোধ স্যার, কেউটে বা গোখর হয়ে ভালোবাসবেন না। বলা তো যায় না, শাল আবার কখন ছবল মেরে বলে। কাগজপত্র সব ঠিক আছে দেখছি, কিন্তু স্লিপগুলো কোথায়? এতগুলো বছর ধরে জমি বন্ধকে যে টাকাগুলো সবাই দিয়ে আসছে, সে টাকার স্লিপগুলো কোথায়? ও স্যার আর পাওয়া যাবে না। তার মানে ওগুলো তো আসল নোট বড়, তুমি কি একটা মাথা মোটা? বুঝলেন এবার? কখন যে চুমু খাবে আর কখন যে শালা বলে বসবে নিজেই বেটা বুঝে উঠতে পারে না। আসলে স্যার এই আসল স্লিপ থাকতে নকল স্লিপের আর কি প্রয়োজন আছে বলুন? তোমার কাজের কোনো জবাব নেই নট বড়। কি মিলল তো আমার কথা? সত্যি আপনিই থাকছেন স্যার। চিরজীবনের জন্য স্থায়ীভাবে থাকতেই তো এতগুলো বছর ধরে দিবাকর ব্যানার্জির দেওয়া সুদের টাকা স্লিপগুলো আমি নকল করা শুরু করেছি। কেন স্যার? দিবাকর ব্যানার্জিকে পথের ভিখিরি করে আপনার কি লাভ? ওই দিবাকর আমার বাড়া ভাতে ছাই ফেলার চেষ্টা করেছে। কাঁটাকে কাঁটা দিয়ে তুলতে যে আমি বড্ড বেশি ভালোবাসি। কিন্তু স্যার এটা করলে তো বুঝেই যাবেন যে আপনি ওনাকে দিবাকরকে ঠকাচ্ছেন। খেলাটা যখন সামনাসামনি শুরু হয়ে গেছে তখন আর লুকোচুরি করে কি লাভ নট বল। কিন্তু স্যার ওই অর্ধেক জমি আত্মসাৎ করে আপনি কি দিবাকর ব্যানার্জিকে দমাতে পারবেন? তার জন্য আরেকটা চাল আমি অনেকদিন আগে থেকে প্রস্তুত করে রেখেছি, সময় হলে তুমি ঠিক জানতে পারবে। বেশ, আমি সেই সময়ের অপেক্ষা করছি। কিন্তু স্যার সাগরের কথা কিছু ভাবলেন? সেই খেলাটা একটু পরে শুরু করবো নট পরে, একটা একটা করে ইঁদুরগুলোকে আগে গিলে হজম করি, তোর পরু না হই। সত্যি আপনিই পারেন বটে, এই জন্য তো লোকেরা বলে নিশিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মন্টুরাম মল্লিক। নয়কো আমি মাছ ধরা বেল্লি। মেয়া আপনিই থাকছেন স্যার। বুঝলে, কেউটের লাজে পা দেওয়ার ফল তুমি এবার বুঝবে। যে খেলাটা তুমি শুরু করেছো সেই খেলাটা শেষ করবো আমি, এই মন্টুরাম মল্লিক। কিন্তু এদিকের খেলা যে বড় জটিল হয়ে যাচ্ছে দাদা। কোন খেলা কথা তুই বলছিস রে বোন? আমার বর্দার কথা বলছে ও। পামেলাকে বিয়ে করার কথা শুনে বর্দা সহ পরিবারের সকলেই আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দাদা। এবার আপনি বলুন এখন আমি কি করব? আর দীপঙ্করকে বিয়ে না করতে পারলে আমি কিন্তু
আবার কি কথা? তো দাদা কি মরে গেছে নাকি বলতো? তবে যাই বলো দীপঙ্কর, তোমার দাদা কিন্তু আমার বন্ধুত্বের মর্যাদা দিল না। তুমি হয়তো সবটাই জানো, এতদিন তোমার দাদার সমস্ত আপদে বিপদে আমি একমাত্র তার পাশে দাঁড়িয়েছি। আজকে তোমার সঙ্গে আমার বোনের বিয়েতে অরাজি হয়ে ও আমার বোনকে অপমানিত করেছে, এরপরেও কি আমি চুপ করে থাকতে পারি? কখনো নয় দাদা, আপনি যা করে করুন, আমি আপনার পাশে আছি। তাহলে শোনো, আগামী মাসে নয়, তোমাদের বিয়ে হবে আজই। দাদা দাদা হয়ে তোদের ভালোবাসাকে আমি মরতে দিতে পারি না রে পাগলি। সবই ঠিকই আছে, কিন্তু বিয়ের পর আমি ওবার দিকে থাকতে পারবো না। বোন? এই আমি তোমাকে বলে দিলাম, এসি কুলার গিজার কিছু তো নেই ওই বাড়িতে, তাহলে আমি থাকবো কেমন করে? দম বন্ধ হয়ে মারা যাবো আমি। আমায় একটু সময় দাও পামেলা, একটা চাকরি পেয়ে গেলেই আমি। হ্যাঁ, দীপঙ্কর তো ঠিক কথাই বলেছে। তবে দীপঙ্কর, এতদিন আমি তোমাকে সাহায্য করে এসেছি, আজ যেখানে আমার বোনের শান্তির ব্যাপার সেখানে আমি তোমাকে সাহায্য করব না, তাই কখনো হয়? হ্যাঁ, আমার বোনের সমস্ত চাহিদার জিনিস আজকে তোমাদের শহর থেকে না তোমাদের বাড়ি পাঠিয়ে দেবো, কেমন? দেখো, এই হলো আমার দাদা, যে কিনা ভালোবাসার মর্ম দিতে জানে। এটা তুমি ঠিক বলেছো, কিন্তু দাদা এতগুলো বছর ধরে আপনি আমাদের এত সাহায্য করে এসেছেন, এরপরেও যদি আপনি আমাকে এভাবে সাহায্য করেন তাহলে আমার তো খুব লজ্জা লাগবে। এই দীপঙ্কর, এই পুরুষ মানুষদের আবার লজ্জা কিসে? দাদা হিসাবে না হয় জিনিসগুলো তুমি আমার কাছ থেকে নেবে। সে না হয় তুমি তোমারটা বুঝে দিলে, কিন্তু ওবার তো কিছু কর্তব্য থাকবে না কি দীপঙ্কর? না মানে দাদা আমাকে আর কি দেবে আমি জানি না। তোমার বাবা যে জমিগুলো রেখে গেছে সেগুলো কি সব তোমার দাদার নাকি দীপঙ্কর? না মানে সেসব তো আমি জানি না। বিদেশে গিয়ে শুধু পড়াশোনাই করেছে, এইসব জিনিসপত্র নেই, কোনো মাথা নেই ওর। না না ভাই, এটা করলে তো চলবে না। দেখো দেখো ভাই, দুদিন বাদে তোমার বোনের বিয়ে হয়ে যাবে, তোমার বাবার সমস্ত সম্পত্তি তোমার দু ভাইয়েরই থাকবে, তাই না? তার মানে অর্ধেক সম্পত্তি মালিক তুমিই হবে না। মানে বলছিলাম কি, সেটা কি তোমার দাদা তোমাকে দেবে দেবে, ও দিতে বাধ্য। আপনি ঠিক কথা বলেছেন দাদা, কেন ছাড়বো আমি সেই জমি? কিছুতেই নয়। দীপঙ্করের মা কিসে মেনে নেবেন? বাবা যা চোপাও না, দেখে তো মনে হয় দীপঙ্কর না সৎ ছেলে, আর আসল শুধু ওই দিবাকর জানাচ্ছি। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না পামেলা, জমির ভাগ আমি নেবই। তাহলে ভাই দীপঙ্কর, আমি কি সেই জমির কাগজগুলো সব গুছিয়ে রাখবো? নিশ্চয়ই দাদা, আপনি শুধু আমায় এই হেল্পটা করে দিন, বাকিটা আমি বুঝে নেব। দাদার সামনে কথা দিলে দীপঙ্কর, এটা যেন মনে থাকে। তবে দীপঙ্কর, আরেকটা কথা, পামেলা আমার একমাত্র বোন, কোনো কিছুর মূল্যে তার অপমান কিন্তু আমি কোনোদিন সহ্য করব না। যদি কোনোদিন শুনি আমার বোনের চোখে এক বিন্দু জল দেখা গেছে, সেদিন কিন্তু অমর চোখ খরপ আর কেউ হবে না, কেমন? তাহলে তোমরা তৈরি থেকো, আজই তোমাদের বিয়ে। চলি রে বোন, সব ব্যবস্থা করে আসি। চলি ভাই দীপঙ্কর, বাবা। কি মশাই, নার্ভাস লাগছে বুঝি? নার্ভাস কেন? এই নার্ভাস লাগতে যাবে কেন? তাহলে আমার সুন্দর মুখের হাসিটা কোথায় গেল? পামেলা, আমরা ভালো থাকবো তো? খুব ভালো থাকবো দীপঙ্কর, তুমি শুধু আমার কথা শুনে চলো, দেখবে একে চলা সমস্ত বাধাগুলোকে টপকে নির্দিষ্ট লক্ষ্যে আমরা ঠিক পৌঁছে যাব। সত্যি আমাদের ভালোবাসার যা এভাবে পরিণতি পাবে তা আমি কোনোদিন ভাবতে পারিনি। পরিণতি পেতেই হতো, ঈশ্বর যে আমাদের এক সুতোয় গেঁথে রাখা নির্দেশ দিয়েছে। তাই আজ আমাদের জীবনে কোনো বিন্দু নয়, কোনো সংশয় নয়, কোনো দ্বিধা নয়, আমরা দুজনে এক হয়ে বাঁচবো, ভালোবাসায় বাঁচবো, দুজনে মিলে ভালো থাকায় বাঁচবো। পামেলা, ভালো লাগে স্বপ্নকে, রাতে জাগা স্বপ্নকে, ও ভালো লাগে স্বপ্নকে, রাতে জাগা স্বপ্নকে, ভালোবেসে মন হারালে সেই স্বপ্ন দেখা, এ জীবনে সাথী হলে সেই স্বপ্ন সাথী, এ জীবনে সাথী হলে। ভালো লাগে স্বপ্নকে, রাত জাগা স্বপ্নকে,
ভালো লাগে স্বপ্নকে রাত জাগা স্বপ্নকে ভালোবেসে মন হারালে সেই স্বপ্ন এ জীবন সত্যি হলে সেই স্বপ্ন সাথী এ জীবনে সাথী হলে আরো বেশি কাছে যায় আজ ভালোবাসা যে ভালো লাগে বৃষ্টিকে আকাশের বৃষ্টিকে ভালো লাগে বৃষ্টিকে আকাশের বৃষ্টিকে ভালোবেসে মন হারালে সেই স্বপ্ন দেখা এ জীবনে সত্যি হলে সেই স্বপ্ন সাথী এ জীবনে সাথী হলে সেই স্বপ্ন দেখা এ জীবনে